শুরুতেই কে রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নাম একটু বলেন। আমার নাম রহিমা আক্তার শিউলি। শিউলি, তার মানে আপনাকে সবাই শিউলি নামে? জি, আমাকে শিউলি বলেছিল। আচ্ছা, শিউলি, আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 30। 30 বছর বয়স। জি। কোথায় থাকেন আপনি? সাভার হেমায়তপুর। সাভার হেমায়তপুরে থাকেন আপনি। ওকে, হ্যাঁ বলেন শিউলি, আমরা আপনার জীবনের গল্পটাই আজকে এখানে তুলে নিয়ে আসতে চাই এবং আমি জানি যে আপনি আমাদের রেডিওর খুব পুরনো একজন শ্রোতা, বিশেষ করে হ্যালো 920 কোনো পর্বই মিস দেন না। আপনার সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি। তো আপনি তো জানেন এখানে জীবনের গল্প কিভাবে বলে আমাদের লিসনাররা যারা আসে। আপনি মন খুলে দিল খুলে মনের কথাগুলো বলেন। যখন আমি ছোট, আমার বয়স যখন 6 কিংবা 7, জি, তখন মানে আমি মামাদের কাছেই থাকি তখন মানে আপন পর এইগুলা বুঝি না। আচ্ছা। তো দেখি সবার বাবা মা কাছে থাকে, আমার বাবা মা নাই। আমি মামাদের কাছেই মানুষ হয়েছি। তো মামা বাড়ি কোথায়? মামা বাড়ি হলো গোপালগঞ্জ। আচ্ছা, মানে আপনার বুদ্ধির পর থেকে আপনি দেখেছেন যে মামা বাড়িতেই আপনি আছেন, মানে সবাই বাবা মার কাছে কিন্তু আপনি একটু অন্যরকম, মামাদের কাছে। আর তখন ওই যে টিভিতে সিনেমা হইতো 1 মাস পরে পরে, তো এই সিনেমা দেখতাম আর ভাবতাম যে বাবা মা তো সবারই আছে, টিভি তো দেখি, তো আমার বাবা মা কোথায়? এটা আপনি ভাবতেন? হ্যাঁ, এটা আমি মনে মনে ভাবতাম, কিন্তু আমার ফ্যামিলির কারোর সাথে আমি শেয়ার করতে পারতাম না এই কথাগুলো। তাই আমি মনে মনে এগুলা ভাবতাম। আর ছোটবেলা থেকে আমি খুব হাসি খুশি ছিলাম, খুব আনন্দ উল্লাস ভাবে চলতাম। আমার মামারও এটা আমাকে খুব সাপোর্ট করতো। আচ্ছা। খুব প্রিয় আমার একজন মামা, মানে সেজ মামা, ফরিদ যার নাম, শেখ ফরিদ। তো ওনাকে আমি খুব পছন্দ করতাম। তো মামাকে আমি বললাম, মামা সবারই তো বাবা মা আছে, তো আমার বাবা মা কোথায়? পরে মামা বললো যে আছে মা, তুমি কি যাবা? আমি বললাম যে হ্যাঁ আমি যাবো। তো মামা বললো যে ঠিক আছে, তাহলে আমি একদিন নিয়ে যাবো। তো এই কথা বললো পরে মিরপুর পীরের বাগ, ওই আমার মামা আমাকে সাইকেলে করে নিয়ে যাইতেছে। ওকে। তো আমি গেছি, যাওয়ার পরে দেখি যে আমার মা এমনি যাইতো আসতো আমার কাছে এমনি দেখতাম, কিন্তু বাবা মার সাথে একসাথে থাকতে পারতাম না। তো গেছি, যাওয়ার পরে দেখি যে ওইখানে আরো ওনার 4টা ছেলে মেয়ে আছে, মানে সাইকেলে করে নিয়ে যাইতেছে। ওকে। তো আমি গেছি, যাওয়ার পরে দেখি যে আমার মা এমনি যাইতো আসতো আমার কাছে এমনি দেখতাম, কিন্তু বাবা মার সাথে একসাথে থাকতে পারতাম না। তো গেছি, যাওয়ার পরে দেখি যে ওইখানে আরো ওনার 4টা ছেলে মেয়ে আছে, মানে আমি যাই উঠছি। মানে আমি যদি ভুল না করে থাকি, বুদ্ধির পরে বাবা মাকে নিয়ে এটাই আপনার প্রথম স্মৃতি, যে বাবা মার কাছে আপনি যাচ্ছেন এবং দেখলেন। ওকে, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ বলুন। তারপরে গেছি, যাওয়ার পরে দেখি যে আম্মু মানে পিঠা খাইতেছে, পিঠা খাচ্ছে। হ্যাঁ, ওই যে আপনি কি বলতে পারবেন তখন আপনার বয়স কত? হ্যাঁ, আমার বয়স 7 বছর তখন। 7 বছর বয়সে, 7 বছর বয়স পর্যন্ত বাবা মার কোনো স্মৃতি নেই? অদ্ভুত বিষয়। বলুন তারপর। তখন ওই দেখি যে সিমাই পিঠা খাইতেছে, তো আমার আম্মু দেখে আমাকে জড়াই ধরলো পরে তো আমি গেলাম, যাওয়ার পরে আমাকেও দেওয়ার পরে তো আমার মামা বাড়ি যে ইউসিপি স্কুলে পড়তো ওইখানে। তো মামা বললো কি, আম্মু তুমি থাকো, যাওয়ার সময় তোমাকে আমি নিয়ে যাবো। তো আমি থাকলাম ওইখানে। ওই 2টা ছেলে ছিল আর 2টা মেয়ে ছিল। ওকে। তো একটা মেয়ের নাম ছিল মরিয়াম আর একটা মেয়ের নাম ছিল সাবিনা ইয়াসমিন। তো এটাও যে আপনার বোন? হ্যাঁ, ওই আমার মার পরে বিয়ে হয়েছে তার। হ্যাঁ, আমি তো বুঝতে পারি না, একটা প্লেট ধরার পরে আমার ওই বোনটা কইতেছে এটা আমার প্লেট। তো এই নিয়ে আমরা মানে খুব টানাটানি করতেছে। আম্মু করলো কি, আমাকে একটা চামিচ দিয়ে বাড়ি দিলে পরে আমার হাতটা কেটে গেল। এই প্রথম দিনই এই ঘটনা? জি, আমার হাতটাকে এই যে এখনো কাটা দাগ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। একটা পিতলের চামচ দিয়ে, আসলে এটা আমার আম্মুর দোষ না, সংসার টিকানোর জন্য এটা করলো। খুব রক্ত বেরোচ্ছে, তো আমার আম্মু করতেছে, বৃষ্টি নামতেছে। তো মামা আসলো, মামাকে আর কিছু বলি নাই। তো মামারে বললাম যে মামা আমি বাসায় যাবো, চলো, এই কথা বলে মামার সাথে চলে গেলাম। যাওয়ার পরে তো এখন একটা জিনিস আমার মাথায় আবার আসলো, যে সবার বাবা মা আদর করে, কিন্তু আমার আম্মু কিংবা আমার আব্বু, আমি আব্বু বলে ডাক দিলাম, আমার ডাক শুনলো না কেন? এই বিষয়গুলো আমার মাথায় আসলো। আসার পরে তো আমি মামাকে বললাম যে মামা আসলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আমাকে বলবেন? পরে বললো যে কি? ওটা কি? আমার আব্বু না, আমি যে আব্বু বলে ডাক দিলাম, আপু যে ডাক শুনলো না। তারপরে আমি তো সেদিন বললাম না, আম্মু কিন্তু এরকম আমার বাড়ি দিছে। যে আমার মামা বললো যে বাবা, তোমার আম্মুর পরে বিয়ে হয়েছে ওই লোকটার সাথে, তোমার আম্মুর এর আগে আরো 2টা বিয়ে হয়েছে। তাই তখনও মনে করেন যে পরে বিয়ে কি কিংবা কি, এগুলা আমি অতটা বুঝতাম না। তো যাই হোক, এইভাবে মানে মার থেকে আলাদা আমি। তো তখন আমার নানা নানি বৃদ্ধ হয়ে গেল। এখন আমার মামা বলতেছে যে বাবা মারে সহকারে তোমাকে বাড়ি পাঠাই দিই, তুমি বাবা মারে দেখো আর এই জায়গায় পড়াশোনা করো, আর তুমি তোমার মতো চলো। আমি তখন এই যে বিএমপি বাজার থাকতাম, ওইখান থেকে আমাদেরকে বাড়ি পাঠাই দিল গোপালগঞ্জ, মুর্শিদপুর থানা, গিরাম তারাইল, ওইখানে পাঠাই দিল। ওইখানে থাকি। তো ওইখানে মনে করেন স্কুলে যে কোনো জন্মদিন, বিয়ে শাদী, সম্পূর্ণ জায়গায় যাইতাম, সাজাইতাম, মানে আমার এগুলা খুব অভিজ্ঞতা ছিল।
ওকে। তারপরে এই যে স্কুলে গান বাদ্য, আমার একটু গানও গাওয়ার শখ ছিল, তো এরকম ভাবে মানে খুব আনন্দ এই দিন কাটাইতাম। তো ওইগুলো আর আমার মনে পড়তো না, জানি যে মনে পড়ে লাভ কি, আমি তো দেখতে পারবো না। তো হঠাৎ করে আমার আম্মা একদিন আসলো বাড়িতে, আসার পরে বলতেছে তোমাকে আমি ঢাকা নিয়ে যাব। তো আমি খুব মহা খুশি, আমার মা আমাকে ঢাকা নিয়ে যাবে, আমি যাব। তো ঢাকা নিয়ে আসছে, আসার পরে ওই বিএমপি বাজার বস্তি ছিল আগে, জি। ওই বিএমপি বাজার বস্তিতে আমাদেরকে আয়না উঠাইলো। এটা কে তুললো? এটা আমার মা। মা তুললো? জি। তখন আপনার মা বাবার সঙ্গে থাকে না? হ্যাঁ থাকে। মানে সবাই মিলে একসাথে উঠলেন? জি, সবাই মিলে একসঙ্গে থাকি আমাদের বাড়ির উপরে। যখন, একটু মাফ করবেন আমি ইন্টারাপ্ট করছি, যখন আপনাকে ওখানে নিয়ে গেল বিএনপি বাজার বস্তি, যেটা জি। বলছিলেন, আপনি কোথা থেকে কোথায় গেলেন? বিএনপি বাজার বস্তি তো ঢাকার মধ্যে এটা। জি। আর আপনি এর আগে ছিলেন কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জে। নতুন একটা জীবন। বয়স কত তখন আপনার? তখন আমার 9 বছর বয়স। মাত্র 2 বছরের মধ্যে এই সব জি, ঘটনা ঘটছে। জি। ঠিক আছে, হ্যাঁ বলুন তারপর। ওই আমার নানা বাড়ির উপরে একটা মোল্লা গোষ্ঠী ছিল, জি। ওই মোল্লা গোষ্ঠীর একটা নাম ছিল হিমায়ত মোল্লা। তো উনার সাথে আমার মার যখন 12 বছর যখন বয়স, তখন আমার মার বিয়ে হয়। আচ্ছা। এটা হলো যুদ্ধের আগে। এই যে আমি ঘটনাগুলো জানতে পারি, আমি বলতেছি যে মামা আব্বুরে যে আমি আব্বু বলে যে ডাক দিলে শুনে না, ওই মুরা ডাক দিলে তো শুনে, তো শুনে না কেন? কয়, মাকে মা- বলছেন এটা? জি। তো বললো যে বাবা এটা তো তোমার বাবা না, আমার আরেকটা বোন ছিল, নাম হলো শিল্পী। জি। ওই শিল্পী ছিল হিমায়তের জন্মের, আর আমি ছিলাম আমার বাবার বসার তালুকদারের জন্মের। আমি যদি বিষয়টা আরেকটু পরিষ্কার হওয়ার জন্য রিপিট করতে বলি আপনাকে, সেটা হচ্ছে যে আপনার মা বললো যে এটা আসলে তোমার জন্মদাতা পিতা না। না। আচ্ছা, তো তারপরে উনি কি বললো, কার সঙ্গে বিয়ে হয়েছিল? মানে আপনার বাবার কথা কি আমার বললো? বাবার নাম ছিল বসার তালুকদার। বাসার তালুকদার? জি, বাসার তালুকদার। বাসার তালুকদার, আচ্ছা। তো বললো কি বাবা এটা তো তোমার বাবা না, এটা হলো মরিয়মের বাবা। মরিয়ম মানে আপনার বোন? জি। হ্যাঁ। তোমার বাবা হলো ফরিদপুর থাকে। ফরিদপুর থাকে? ফরিদপুর থাকে। শিল্পীর বাবা খুলনা থাকে। শিল্পীর ওনার বিয়ে কত নম্বর ছিল? ওটা 3 নম্বর? ওইটা 3 নাম্বার ছিল। শিল্পীও কি আপনাদের সঙ্গেই থাকতো? শিল্পী মার সঙ্গে ছিল। ও আগে থেকেই ছিল? হ্যাঁ, আগে থেকে ওকে, ছিল। ঠিক আছে। পরে তো আমি কইলাম কি জাম্মা তাহলে এগুলো হয় কিভাবে? সি দিস ইজ দ্য কোশ্চেন, একটা বাচ্চার মনে কিভাবে কোশ্চেন আসে? তখন আমি বললাম জাম্মা তো হয় কিভাবে? হুম। আপনারা এতগুলা ভাই বোন, আমার নানা যে আপনাকে একা আব্বা, আমরা 2 বোন, তো 2 জনের আব্বাকে। তখন আমার বয়স হয়তো 9 কিংবা 10 হবে এরকম। হুম, হুম। তো বলার পরে তো আমার আম্মু বললো যে তাহলে শুনবা, তুমি তো আমার কাছে থাকো না, অনেক কথাই তোমার না জানা, তোমার এইগুলা বিষয় জানার দরকার আছে। আচ্ছা। অনেক সময় অনেক মানুষে গালি দিয়ে কথা বলতে পারে, সেই গালির কারণটা কি তোমাকে আমি বলি। এটা বললো আপনাকে? জি। ওকে। তো আমার আম্মু আমাকে নিয়ে গেল সাভার স্মৃতিসৌধ। সাভার স্মৃতিসৌধ হ্যাঁ, নিয়ে গেল? ওইখানে আমাকে ঘুরতে নিয়ে গেল, কয় মা তোমার কাছে ঘুরতে নিয়ে যাব। ওকে। এই কথা বলে আমাকে লাল টুকটুকে একটা, ওই লাল টুকটুকে একটা কবিতাও লিখছিলাম আমি। লাল টুকটুকে একটা জামা? জি, একটা জামা। ওকে। ওই লাল টুকটুকে একটা জামা পরে আমারে রোজার মধ্যে নিয়ে গেছিল। যাওয়ার পরে সাভারে তো আমারে ঘুরে ঘুরে দেখাইলো, বাবা ইটের উপরে এগুলা কি জানো, এগুলো হইলো কবর। আমি কি আমা কবর তো দেখা যায় না? কয় না, এগুলা সমান কিন্তু এগুলা কবর। হুম, হুম। তো এগুলার সাথে আমাদের অনেক স্মৃতি জড়াই আছে। তা আমি বললাম যে আম্মা কিভাবে? ওই দিন কিছুটা বললো, আস্তে আস্তে এইভাবে জানতে পারলাম। তো ওই দিন আমার আম্মা ফার্স্ট আমাকে বললো যে তোমার হিমায়ত মামারে চিনো? তা আমি তো আবার চিনতাম, আমি গ্রামে থাকতাম, হুম। চিনতাম। তা আমি কই কি যে চিনি তো। কয় ওই হিমায়তের মেয়ে হইলো এই শিল্পী, তোমার ওই হিমায়ত মামার সাথে আমার বিয়ে হয়েছিল। তো তখন যুদ্ধ আরম্ভ হয়, আমি তখন খুলনা, তোমার ওই মামা আমাকে খুলনা নিয়ে রাখতো। ওকে। খুলনা জুট মেলে চাকরি করতো, তখন গর্ভবতী আমার মা। আচ্ছা। এখন আমার নানাকে ডাক দিয়ে বললো যে আব্বা ও তো এরকম, এখন আমি তো পুরুষ লোক, কিছু করতে পারবো না, আপনি বাড়ি নিয়ে যান, আর এই জায়গাতে এরকম যুদ্ধ লেগে গেছে। ওকে। তখন আমার মার মনে হয় 9 মাস এরকম, 8 মাস 9 মাস এরকম হবে। তো হওয়ার পরে আমার নানা বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে আসার পর তো আমার নানা আবার ওই যে বাছারি নৌকা দিয়ে ব্যবসা করতো। আচ্ছা। লবণ তেল এগুলো অনেক করে নিয়ে আসতো, আইনে নয় হাটে হাটে দিত। আচ্ছা। তো আমার নানা শুনলো যে গোপালগঞ্জ এবং মুর্শিদপুর এই 2 জায়গায় ওই যে ওইরকম যুদ্ধ আরম্ভ হয়েছে। হুম, হুম। তো আমার নানা চিন্তা করলো কি আমার মেয়েটা বড়া পোয়াতি, বাড়ি রাখমু, যদি কোনো ভেজাল হয়, এই চিন্তা করে আমার নানা ওই আমার নানার সাথে রাখতেছে। ওকে। পুরা যুদ্ধ বলে ওই সময় দেশে। আচ্ছা। তো তখন এলাকাটার নাম আমার মনে নাই, আম্মা কি এলাকার নাম বলছিল। তো ওই এলাকায় যখন যাইতেছে তখন বলে ওই যে লঞ্চের থেকে ওই অনেকগুলা রাজাকাররা ওনাদের নৌকা বাজারি ধরে ফেলাইছে। আপনার মায়ের হ্যাঁ, নৌকা যে নৌকায় ছিল, তার একটা ব্যবসায়ী ছিল, ওনার একটা মেয়ে ছিল, আমার মা ছিল, আরো 4-5 জন ব্যবসায়ীরা ছিল। এরকম থাকার পরে তো আমার নানা যখনই ওই যে দেখছে, দেখার পরে আমার মারে ওই নৌকার ওই যে মাসাইল বলে ওই মাসাইলের তলে ঢুকে রাখছিল। জি। কিন্তু ওই যে আমার মা তো ভরা পুয়াতি, মাসাইলে যখন পাড়া লাগছে তখন আমার মা চিৎকার বেড়ে উঠছে। আহা। চিৎকার বেড়ে উঠলে আমার মারে ধরে আমার মা ওই ওনাদের বলে ওই যে পিস্তল যে ছিল, ওই পিস্তলের মাথায় বলে আবার চাকু বেয়নের সিস্টেম বলে, ছিল, বেয়নের বলে ওটাকে, হ্যাঁ। ওই টিপ দিলে বলে চাকু বের হয়ে আসতো। তো ওই চাকু দিয়ে আমার নানারে গাড়ির উপরে একটা কোপ দিল, আমার নানার
এই জায়গা কাইটে অর্ধেক হয়ে গেল, হাতটা ভেঙে গেল। অবস্থায় ওনাদের মেয়েদেরকে নির্যাতন বলে করতেছিল, তো ওই অবস্থায় ওই মেয়েদেরকে ধরে নিয়ে গেল। এই যে হলো আমার আম্মার ঘোরার জীবন আরম্ভ হইলো। মানে আপনার মাকেও ধরে নিয়ে গেল? হ্যাঁ, আমার মাকে ওই প্রেগন্যান্ট থাকা অবস্থাতে? হ্যাঁ, নিয়ে তখন যায়। আপনার মার প্রথম বিয়েটা হয়েছে? জি, প্রথম। ওই ভদ্রলোকের নাম কি ছিল আপনি যাকে? হিমায়েত মোল্লা। হেমায়েত মোল্লা ছিল। জি। আচ্ছা, হেমায়েত মোল্লা 1971 সালে কি ছিল? উনি কি রাজাকার ছিল? না, না, উনি রাজাকার ছিল না। ওকে, তো হেমায়েত মোল্লা তখন কোথায় ছিলেন যখন আপনার উনি মা? খুলনা। উনি তখন খুলনাতে ছিলেন। খুলনা আমার নানা নিয়ে আসলো আমার মাকে। ওকে, আপনার নানা তখন কোথায়? আমার নানা তো ওই যে নৌকার মধ্যে ওইরকম মানুষজন রে মাইরা ধরে থুই। আমার নানা তো ওই যে নৌকার মধ্যে ওইরকম মানুষজন রে মাইরা ধরে থুয়ে তাকে উঠাই নিয়ে গেছে। আপনার নানা তখন নৌকার মধ্যেই ছিল, হ্যাঁ, কিন্তু আপনার নৌকার মাকে মধ্যে। তখন তুলে নিয়ে গেল জি, জি। যখন আপনার মা প্রথম সন্তান সম্ভবা। জি। আচ্ছা, ওকে, বলুন তারপর। তখন তুলে নিয়ে গেল, তুলে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ, করার পরে আমার মাজা ছাড়াই চুল ছিল গিরার নিচে। আচ্ছা, ওই মহিলাদেরকে চুল বড় রাখতে দিত না, যে গলার সাথে পেঁচায় মরে যাবে। আপনি যদিও আমাকে আমার প্রশ্নটা করাটা খুব রুড হচ্ছে, কিন্তু আমার জানার জন্য এটা, আপনার মা তখন সন্তান সম্ভবা ছিলেন? জি। আপনার মা কি বলেছিলেন যে ওনার সন্তানের বয়স কত হয়েছিল ওই সময়টাতে? হ্যাঁ, ওনাদেরকে অনেকে, আমার আম্মুরে ওই যে সিগারেট দিয়ে আমার মার হাতে অনেক দাগ আছে। এখনো দাগ আছে? হ্যাঁ, এখনো দাগ আছে। আমার ওই মা- অবস্থায় কি তার ওই শারীরিক অবস্থায় অত্যাচার? নির্যাতিত করতো। তারপরে আমার আম্মু এই যে যখন ব্যথা উঠছে, হ্যাঁ, হ্যাঁ। তখন ওই বলে মাথার ভিতরে লাথি মাইরা মাইরা মহিলাকে কাছে দিছে, যে ওর কি হইব এটা বাইর কর। হ্যাঁ, ওরা বলে এরকম কইরা দিছে। দেওয়ার পরে আমার ওই বোনটা হয় শিল্পী। শিল্পী তো শিল্পী হলো? হ্যাঁ, জি। তো ওই যে এরকম লাথি মাইরা মাইরা মহিলাকে কাছে দিছে, এই নে, এই যে এটা কি মানে কি করবি এটা কর। তার মানে কি ওই পাকিস্তানিদের ক্যাম্পেই হয়? হ্যাঁ, ওই ক্যাম্পেই হয়। কোথায় হয়েছিল বলেছে আপনাকে? এটা সম্ভবত যশোর শাসা থানায় শাসা থানা, এবারে কোন একটা ক্যাম্পে। ক্যাম্পের মধ্যে? এটা ছিল রাজাকারদের ক্যাম্প। ওখানে যেখানে বন্দী ছিল জি, সেখানে ওইখানে, বাচ্চাটা হয়? হ্যাঁ। আচ্ছা, তারপর? তো আমার আম্মুর তো এই যে 12 হাত কাপড় ছিল, তো বাচ্চাটাকে ধরতে হইব, তো ওই জায়গা থেকে 3 হাত কাপড় কেটে ফেলাইলো। কেটে ওই বাচ্চাটারে পেঁচাই পুষে আমার মা ধরলো। ধরার পরে কোনো ওষুধ না, পানি না, আমার মার অনেক কষ্ট হয়েছে। কষ্ট হওয়ার পরে তো ওই অবস্থায় বলে মহিলাকে কত নির্যাতন করতো, তো কোনো খাবার দিত না, কোনো কিছু। আমার মারে আমি অনেক ভুল বুঝছি, কিন্তু আমার মার এই হিস্টোরি যখন আমি শুনছি, তখন আমি নিজে অপরাধী মনে করছি। তখন আমার মার উপর আমার কোনো রাগ ছিল না। হঠাৎ করে কিছু মুক্তিযোদ্ধারা নাকি বলে এরকম খবর পাইলো, ইয়া একটা ক্যাম্প আছে যশোরের মধ্যে, ওই ক্যাম্পে অনেকগুলা মহিলারা আছে। ওকে, তখন আল্লাহ রহমতে এরকম একটা সিস্টেম ছিল যে আমার মার কাছে আমি শুনছি যে পুরুষ যে মুক্তিযোদ্ধারা ছিল যারা কলেজে পড়তো, তাদের ভিতরে বলে একটা মানে অগ্নি ছিল, যে যেখানে মহিলা নির্যাতিত হবে সেখানে আগুন জ্বালাই দিব, ওদেরকে মেরে ফেলাবো। মানে এরকম একটা উনাদের মধ্যে জিত ছিল। আপনার মার নাম কি? আমার মার নাম হলো মুক্তিযোদ্ধা শেখ ফাতেমা আলী। শেখ ফাতেমা। মানে নিয়ে ওই মহিলাদেরকে চিকিৎসা চালাইলো। তারা প্রায় 13 জন না 14 জন এক রুমের মধ্যে ছিল। তারা এখনো একসঙ্গে আছে এই আল্লাহর যে রহমতে। ছবিগুলো আমি দেখতে পাচ্ছি, জি। ওনারাও? ফিরোজা বেগম, আমিনা বেগম, ওনারা কি একই গ্রামের? সিতারা খালা না, এগুলা বিভিন্ন জায়গার। আমার আম্মু ওই আগের থেকে চাইছিল যে আমরা যখন এরকম নির্যাতিত হয়েছি আমরা একই সুতার মালা হয়ে থাকবো। আচ্ছা, শেখ মুজিবুর সাহেব ডাকছিল তারপরে। ওকে, সেটার গল্পে আমরা নিশ্চয়ই যাবো, কিন্তু এই গল্পগুলো আপনার মা আপনাকে স্মৃতিসৌধে দাঁড়িয়ে থেকে জি, জি, এগুলো জি। বলছে, রাইট? বলেন তারপর। তো আমার আম্মু এরকম করলো যে লিপি হইলো ওই যে ওইরকম। আর তোমার বাবার সাথে আমার বিয়ে হয়, ওই কিন্তু আমার প্রশ্ন আছে এখানে, আপনার বাবার সাথে বিয়ে হওয়ার আগে আমি একটু আসতে চাই। সেটা হচ্ছে যে লিপিকে এই অবস্থায় আপনার মা যখন নিয়ে আসলো গ্রামে, তখন তার বয়স কতই হবে? 2-3 মাস বা 4 মাসের মতো বয়স, ছোট বাচ্চা, নির্যাতিত ক্যাম্পে হয়েছে। জি। লিপি না শিল্পী, কি বলছিলেন আপনি? শিল্পী। শিল্পীর বাবা তখন তো মুক্তিযুদ্ধেই ছিল বোধহয়, তাই কি? জি। কি হলো মানে আসার পরে সমাজে এদেরকে আসার মেনে পরে আমার আম্মুকে ওইখানে জায়গা দেয় নাই। আমার আম্মুকে জায়গা দেয় নাই, এমনকি ওই হিমায়ত মামারও বলছে যে তুমি যদি বউ নিয়ে যদি রাখো, তাহলে তোমার আমরা মনে করো যে গ্রাম থেকে বের করে দিব। তারপর কি হলো? তো পরে আমার আম্মাকে ওই যে গ্রাম থেকে বের করে দিল। তো আমার আম্মু এদিকে ওদিকে হাঁটে পাগলের মতন, খায় দায় করে। তো কারোর সাথে আর কারো কোনো নাই। আমার নানা ভয়ে আনতে পারে না, কোনো কিছু না। পরে আমার নানা গোপনে গোপনে আমার আব্বুর সাথে বিয়ে দেয় ওই মেয়েটাকে। দ্বিতীয় বিয়ে ওনার? জি। ওই আমার আব্বু এই যে হিমায়ত মামার সাথে আলাপ করলো যে দেখো, তুমি তো আমার মেয়েটার তো জায়গা দিলাই না, তোমারও দোষ নাই। এখন তুমি যদি কোন রকম তোমার যদি বাচ্চাটাকে যদি, তুমি তো জানোই সন্তান সম্ভব আমার কাছে দিছিলা, তুমি যদি তোমার বাচ্চাটাকে বুঝে রাখতা, তাহলে আমার মেয়েটাকে আমি একটা পাশ করতে পারতাম। তো ওই কথা শুই না, ওই যে হিমায়ত মামা ওই বাচ্চাটাকে তার কাছে নেয়। তাই আমার আম্মুকে ওই আমার আব্বুর সাথে বিয়ে দেয়। যুদ্ধের বেশ অনেকদিন কিছু পরে বিয়ে দেয়। আমার আম্মু এই মকসিদপুর গ্রামে ঘুরতো, এই বাসায় ওই বাসায় কাজ করতো, এর ধান বানতো, এইভাবে আমার আম্মু চলতো, কিন্তু বাড়িতে আসতে পারতো না। আমরা বাবা কি করতো?
কিছু মানে করতো? তখন বাবার সাথে বিয়ে হয় নাই, না, ও মানে বিয়ে হওয়ার আগে। বিয়ে হওয়ার আগে। আচ্ছা, যুদ্ধের বেশ কিছুদিন পরে আমার আম্মুর আমার আব্বুর সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে যখন আমি 7 মাসের পেটে, তখন ওই যে কি জানি বলে, কি একটা স্বাদ নাকি কি বলে, ওই ভালো ধুমধাম করে আমাদের গ্রামে করতে গেছে পরে ওই যে বিভিন্ন লোকজন এই ধরনের কথাবার্তা বলতেছে, আচ্ছা, কার অনুষ্ঠান করো, এটা তো মানে খুব বিশ্রী ভাষায় আমার আম্মুকে ইঙ্গিত করে কথা বলতেছে। ও তো 12 জায়গা থেকে 12 আকাম করে আইছে, আর এখন আর এইগুলা করে লাভ কি? এই বিভিন্ন বিধি কিস্তি কথাবার্তা বললো, গল্প আমাদের গ্রামে নিয়ে যেতে পারবি না, আমাদের ফুলের পরে রাঙা তালুকদার। রাঙ্গা তালুকদার। জি, আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনি যখন আপনার মায়ের 7 মাসের পেটে, সেই সময়টা সাতোশা নাকি যেন একটা অনুষ্ঠান হয়, আমি নিজে শুনেছি। তো ওই অনুষ্ঠানে গিয়ে লোকজন বিভিন্ন রকমের বিরূপ বিভিন্ন মন্তব্য ধরনের করছে। আম্মুকে বকাবাজি দিচ্ছে। ওকে, তারপর? তো তখন ওই আমার বাবার বাড়ির ওই যে চেয়ারম্যান ওনাদেরকে বলছিল, ওনারা ডিটেলস সবকিছু শুনে বলতেছে যে আমার দাদার নাম ছিল রাঙা তালুকদার। রাঙ্গা তালুকদার। জি, তাই বলতেছে যে রাঙা তুই কি করলি, তুই আর কিছু পাইস নেই, তুই এরকম মানে খুব মাঝে মাঝে ভাষা দিয়ে বলতেছে যে 12 কুকুরের খাওয়া এরকম নিয়ে আসছিস, তুই এক্ষুনি থুয়ে যাবে এটা, তুই এটা আর আমাদের গ্রামে নিয়ে যেতে পারবি না, আমাদের ফুলের পরে গ্রামে আর তুই ওকে নিয়ে যেতে পারবি না। মানে আপনার বাবার বাবা যে আলটিমেটলি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, তো আপনার বাবা কি এটা জেনে বিয়ে করেনি আপনার মাকে? না, আমি সেটা বলতে পারবো না, এটা মনে হয় জানাই দেয় নাই। এটা জানাই দেয়নি? না, আমার মনে হয় জানাই দেয় নাই। আচ্ছা, তারপর? তো যাই হোক, এই যে এরকম হইলো, হওয়ার পরে তো আমার আম্মুকে, তো আম্মু তো খুব কান্দাকাটি করতেছে, আব্বু মাকে ছাড়বে না, হুম হুম। ই করবে না, এরকম ই করে তারপরে অনেক হইলো। হওয়ার পরে তো আব্বু আর কোনোভাবেই নিতে পারলো না আম্মুকে, কারণ এখন আব্বু যদি নিতে যায় তাহলে আমার দাদাদেরকে আলাদা করে দিবে, এরকম একটা ব্যবস্থা। তো তখন আমার নানা আম্মুকে রাইখা দিল, তারাও আর নিয়ে যেতে পারলো না। তখন ওই আমার নানা জিদ দিয়ে আমার মারে ওই 7 মাসের অবস্থায় মানে বাইরে ধরে বের করে দিল, যে যা, তোর জন্য আমার যখন ইজ্জতই বাঁচবো না। 7 মাসের পেটে থাকা অবস্থায় বের করে দিল? হ্যাঁ, বাড়ির থেকে বের করে দিল। আমার মারে এমন অবস্থা করছিল যে মুকশিদপুর বাস স্ট্যান্ড, মানে ওই জায়গা থেকে ঢাকার বাস পাওয়া যায়, হুম। ওই মুকশিদপুর পর্যন্ত মানে হাঁটাইয়া নিয়ে ওই গাড়িতে উঠাইয়া তারপরে পাঠাই দিছিল, যে ওই গ্রামে জানি ওনারা জানি না দেখা যায়। কি করবে, আমার নানারও দোষ ছিল না, মানুষের চাপের মুখে পড়ে এই অবস্থাটা করছে। তখন ওই যে আম্মু ওই যে ঢাকায় আসলো, কোথায় ঢাকা কোথায় কি আম্মু কিচ্ছু চিনে না, না আম্মু তো আর কোনোদিন ঢাকায় আসে নাই। তখন ওই যে গাবতলি আসলো, গাবতলি আসার পরে একটা লোক কাগজ টাগজ টুকায় না কি জানি, তো উনি আবার ওই যে কি আগারগাঁও বস্তিতে থাকতো। ওই সময় আপনার নানারা কোথায় থাকতো? গ্রামের নানার বাড়িতে? গ্রামের বাড়িতে। মানে জানিও না যে এই ধরনের একটা ঘটনা ঘটছে আপনার মার না, সঙ্গে? না, 30 বছর আগের গল্প এটা। 30 বছর আগে এরকম মোবাইল ফোন টোন এরকম কিছুই ছিল না, না। না, না। জি। তো ওই যে কাগজ টাগজ টুকাইতো, ওই লোকটা দেখলো আমার মা ওই যে গাবতলি ওই যে নাইমা ওই বাস স্ট্যান্ডে ওই যে বসার জায়গা থাকে যে, হুম। ওই বসার জায়গায় সারাদিন বসে রইলো, ওই মানুষজন এটা ওইটা খাইয়ে ফেলাইলো, তাই আমার মায়ে খাইয়ে রইলো। হোটেলে একটা বেটা বলে খাইতে বসে পরে তো দেখতেছে যে মহিলাটা ওইরকম বসে আছে। তো এই লোকটা বলতেছে যে আপনি এরকম বসে আছেন কেন, আপনার কি কোনো লোক আসবো, আপনার তো অনেকক্ষণ দেখতেছি বসা। হ্যাঁ, হ্যাঁ। পরে কয় না ভাই, আমার কোনো লোক আসবো না, আমি ঢাকা আইছি, তো আমি কোনো কিছু চিনি না। কয় আপনার তো বাচ্চা পেটে মনে হয়, কয় হ। এই কথা কওয়ার পরে তাই কয় আসেন আপনি কয়টা খান। পরে ওই লোকটা দয়া দেখায় কয়টা খাওয়াইলো। খাওয়ানোর পরে উনি আমার মার জীবনের কিছু জানে না, তাই খাওয়ানোর পরে উনি ওনার স্থান মতন চলে গেল, 10টা টাকা আমার মার হাতে দিয়ে গেছে। তো ওই যে লোকটা যে কাগজ টুকাইতেছে, ওই লোকটা 2 দিন যাবত দেখতেছে যে আমার মা ওই জায়গা, তাই বলতেছে যে বুবু তুমি এইভাবে থাকো, তোমার বড়া পোয়াতি এরকম দেখা যায়, তুমি এরকম থাকলে তো এই জায়গা মানুষজন ভালো না। হুম। তখন একটা লোক লম্বা করে, তা উনার মেয়ের নাম ছিল ডলি, জি। ডলির বাপ কইয়া সবাই ডাকতো। ওই লোকটা হঠাৎ করে আমার মারে দেখে কয় কিরে বাবু তুই জায়গাকে, এই কথা কয়ে তাকে বাসায় নিয়ে গেছে। এখন মা কয় যে আল্লাহ কেডা এরকম ধরে নিয়ে যায়, এখন মানে আপনার মা চিনতো না? না, আমার মা চিনে না। লোকটার একটা বোন মারা গেছে, আমার মার মতো দেখতে। ও আচ্ছা আচ্ছা আমার মার মতো দেখতে, কিন্তু উনার নলেজে এটা আসে নাই যে আমার বোন মারা গেছে, আচ্ছা আচ্ছা। অনেকদিন আগে মারা গেছে। উনি ওইভাবে দেখে মনে করছে আমার বোন এত কষ্ট করতেছে, এই মনে করে উনি আর কোনো কিছু বলার সুযোগ দেয় নাই আমার মারে। তখন এই যে বেবি ট্যাক্সি ছিল, নিয়ে গেছে মহাখালী হাসপাতালে। আপনি তখন আপনার মায়ের 7 মাসের পেটে? 7 মাসের পেটে। আচ্ছা। তখন মহাখালী হাসপাতালে নিছে। তো ওই জায়গা শুনে যে ওই লোকটা হলো ওয়ার্ড মাস্টার। ওই কি নাম ছিল ভদ্রলোকের, নাম বলেছে? নামটা জানতো না, কিন্তু ডলির বাপ কইলে চিনতো। ডলির বাপ বলে হ্যাঁ, চিনতো? ডলির বাপ কইলে চিনতো। আম্মা অত দূর নাম টাম ডাকে না, আর আম্মা তো এত চালাক ছিল না আগে। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনার মা যখন 71-এর বীরাঙ্গনা, এটা আপনার বাবা বা বাবার ফ্যামিলি যখন জানলো বিষয়টা, আপনার মাকে বের করে দিল 7 মাসের পেটে, তখন আপনি তো ওই সময়টাতে আপনার মা বাড়িতে তো চলে যেতে পারতো, বাড়িতে গেল না কেন? গিয়েছিল গিয়েছিল? গিয়েছিল। তারপর? ওই বল্লারান পর্যন্ত তারা দিয়ে গেছে। হুম।
ওই আমাদের একটা বল্লারান বাজার আছে, ওইখান থেকে আবার 1 কিলো হইলো আমার নানা বাড়ি, আর ওই বল্লারান বাজার থেকে 3 কিলো হইলো আমার বাবার বাড়ি। আচ্ছা, তো ওইখানে যখন দিয়ে গেছে, তো ওইখান থেকে আমার মাকে আবার ওই যে বাসে উঠাই দিয়ে আইছে আমার নানা। কি বলেছে আপনার নানা, কি বলেছে? নানার এদিক দিয়ে চাপ দেওয়া হইলো মার গ্রামের লোক, আর বাবাকে ওই দিক দিয়ে চাপ দেওয়া হইলো বাবার গ্রামের লোক, যে এই মেয়ে কোনো গ্রামে থাকা যাবে না। এটা স্বাধীনতার প্রায় 15 বছর পরের অবস্থা। আপনার বয়স এখন কত? আমার বয়স 30। স্বাধীনতার বয়স এখন 45 বছর, 46 বছর। তার মানে তো 71 সালের আরো 15 হ্যাঁ, বছর পরে। অনেকদিন আগে, অনেকদিন পরে। 71 সালের 15 বছর পরে এই অবস্থা যে এই একজন অবস্থা। বীরাঙ্গনাকে হ্যাঁ, তার নিজের বাড়িতেও জায়গা হয়নি এবং তার শ্বশুর বাড়িতেও না। জায়গা হয়নি, বের করে দেওয়া হয়েছে। জি। তার আগে আপনি আমাকে একটু বলেন, আপনার নানা যখন আপনার মাকে বাসে তুলে দিল তখন কি বলেছিল? যে যেদিকে চোখ যায় সেদিকে হ্যাঁ, চলে যাও? বলছে যে বাবারে, তুই যদি কোনোদিন পারিস তোর এই নাম যদি গুছাইতে, তাহলে বাজান তুই আসিস, আমার আর কিছু করার নাই। এই কথা বললে আমার মারে অবশ্য 2টা বাড়ি দিছিল। আমার নানার কিচ্ছু করা ছিল না, কারণ আমার নানা এই বাড়ি খাইতেছে। আমার নানা যে একটা বৃদ্ধ লোক, যুদ্ধের সময় আমার নানার হাতটা ভাঙিয়ে ফেলাইছে, কাইটে গেছিল, সে অবস্থা আমার নানারে মানে অনেকগুলা বাড়ি দিছে গ্রামের লোকজন। জি। তো আমার নানারও কিছু করার ছিল না, আমার নানাও নিরুপায়। গাড়িতে উঠাই দিল, ডলির বাপ নিয়ে গেল, মহাখালী হাসপাতালে নিয়ে গেল। তো ওই যে লোকটা নিয়ে গেল, ওনার আবার সবাই থাকতো বিদেশে। তো ওই সময় ওনার ছেলে মেয়ে এসে নিয়ে গেছে। ওই যে কদিন ওই যে লোকটা ছিল, এই কদিন মা খাইয়া দেয়া ভালো ছিল, মার আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে দেয় নাই। মাও দেখলো যে যাক আমি যখন খাওয়া পড়া পাইতেছি, মাও আর অত দূরমানি করতে পারে নাই। তো ডলির বাবা যাওয়ার সময় আপনার মার জন্য কিছু করে যায়নি? না, উনি কিছুই করেনি। উনি কিছু করেন। আচ্ছা, ঠিক আছে। তারপর কি হলো? আপনার মা কি করে ওই জীবনে? বাড়ি টাড়ি সব বিক্রি করে জি। উনার টাকা পয়সা নিয়ে উনারে নিয়ে বিদেশে চলে গেছে। কি শুনছি আজকে, মানে আমরা যে বলি যে জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়, এটা আসলেই গল্প, সিনেমায়, অতিমাত্রায়, ড্রামাতে কোথাও আসলে জীবনকে ছুতে পারে না। জীবন সবসময় নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। জি, তারপর কি হলো? পরে ওই যে ওই বড় বড় স্যাররা ছিল, কইতো যে আমার রুমটা একটু ঝাড়ু দিয়ে দে। এটা কোথায়, কোন হাসপাতাল? ওই যে মহাখালী, মনে হয় এটা কলেরা হাসপাতাল ছিল। আচ্ছা। ওই ঝাড়ু দিয়ে দিত। ওনারা করতো কি, যে বাবুর্চির কাছ থেকে 1 পিস রুটি, একটা কলা এরকম নিয়ে দিত, তাই মা ওইগুলা খেয়ে থাকতো। হঠাৎ করে আমার মার শরীর খুবই অসুস্থ হয়ে গেল। তখন তো আমি পেটে, তখন হলো তার ভালো খাওয়া দাওয়ার দরকার, রেস্টের দরকার। তখন তো আমার মা এগুলো পায় নাই। মা তো আর কোনো জায়গা চিনে না, কোনো কিছুই না। ওই গাড়িতে উঠে আইসা পড়লো সরারদি হাসপাতালে। এই সরারদি হাসপাতালে আমি ডেলিভারি হইলাম। কি সিজার করে আমারে করছিল। তখন আমার মার অনেক কষ্ট হয়েছে, ওষুধপত্র কিনতে পারে নাই। তো ওই যেভাবে পারছে ওইভাবে এই জিনিসটা হয়েছে, আর আগে তো এরকমই ছিল না। তো আমার মার অনেক কষ্ট হয়েছে। এই সরার দিতে এখন ডাক্তাররা কয়, তোমার তো নাম কেটে দিব, তুমি যাও না কেন? কয় আমি কোথায় যাবো, আমার তো যাওয়ার জায়গা নাই। তো এরকম কইছে, করার পরে তো আমার মা চিন্তা করলো যে না, আমি আর আমার এই কথা কেউ কাছে কব না। আমার এই কথা কইতে গেলে যদি আমার এবার বাচ্চা সহকারে যদি আমার খেদাই দেয়, থাক, আমার এটা গোপন আছে, গোপন থাক। এই চিন্তা ভাবনা করে আমার আম্মু গোপন ডাকছে। আমার কোলে কোলে রাখে, আর ওই যে বারান্দা ঝাড়ু দেয়, ওই বারান্দা ঝাড়ু দেয়, বাবুর্চি ও কাছের থেকে ওটা বাচ্চাইয়া খায়, এরকম করে খায়। ওই রুগীর একটা কাপড় দিয়ে দেয়। এই সরার দিই মানে এখন আমার মার সম্বল আর কম্বল রয়ে গেল। তা হঠাৎ করে ওই জায়গায় লোক নিবে, তা আম্মা এরকম হাট থাকতে থাকতে কিছু কিছু লোকদের সাথে মানে একটু মৌখিক পরিচয় হয়ে গেছে। তাই আমার আম্মু আবার এই আগে একটা ম্যাডাম ছিল, নাসিমা ম্যাডাম নাম করে, ওই মেডিকেলের ডাইরেক্টর ছিল। তো এই ডাইরেক্টরের কাছে যে আমার মা অনেক কান্দাকাটি করছে যে ম্যাডাম, আমি জানি পেটে ভাতে খাইতে পারি, আমার এরকম একটা চাকরি ঠিক করে দেন। আমার বাড়ি হলো গোপালগঞ্জ, আমার স্বামী নাই, আমার বাচ্চাটা নিয়ে আমি বড় কষ্টে আছি। আমার মা আর ওই কথা কয় নাই। তাই উনি করলো কি, ওই একটা চাকরি দিল, সরকারি চাকরি দিল, একদম সরকারি। তো এর কিছুদিন পরে আবার বললো ওই যে কি জানি কয় ইলেকশন। তো ইলেকশন হইলো, আমার ওই বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসে, আসার পরে কিভাবে জানি আমার মার চাকরিটা চলে যায়। যাওয়ার পরে ওই আমার মার আগের মতন এই যে সিস্টেম হইলো, আবার ওই এই বারান্দা ঝাড়ু দেয়, ওই বারান্দা ঝাড়ু দেয়, চাকরি তো আর নাই। এখন ওই যে ওইগুলো। ততদিনে কি আপনার মা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পেয়েছে? তখন ওই যে আমার মারে একবার ওই যে শেখ মুজিবুর সাহেব দিয়ে গেছিল একটা। শেখ মুজিবুর সাহেব মেয়েদেরকে ডাইকা বলছিল যে এই মেয়েরা তোরা আয়, আমার বাড়িতে নাইল দিয়ে ভাত খেয়ে যা, আর এই কাগজ নিয়ে যা। তো আমাদের এই যে গোপালগঞ্জে সাপলাটের নাইল কয়, তোরা তো আমারই মেয়ে, এই কথা বলে একটা কাগজ দিয়ে গেছিল। কাগজ দিয়ে যাওয়ার পরে তো এই যে 88 বন্যার মধ্যে আমার মার সেই কাগজটা নষ্ট হয়ে যায়। 88 বন্যার মধ্যে আমার মার সেই কাগজ নষ্ট হয়ে যায়। কিন্তু আমার মার কমান্ডারের নাম, সেক্টর নাম্বার, এইগুলো আমার মার মনে ছিল। মনে থাকার পরে তো আমার মা ওইখানে আবার জরিপ চালাইছিল। কিন্তু আমার মা ওই আস্তে আস্তে অনেক লাত্তি উষ্টা খাইতে খাইতে, তারপরে এর মধ্যে তখন ওই আমি একটু বড় হইলাম। বড় হওয়ার পরে তখন আমার বয়স, তখন মনে করেন যে আমার প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে। তখন আমার মা চিন্তা করলো যে বাচ্চা নিয়ে আর এইভাবে কেমনে থাকবো, মেডিকেলে একটা ব্যবস্থা করি। তো এই যে সরোয়ারদের পিছনে মহল্লা ছিল, মানে বস্তির মতন, ওই জায়গায় আমার মা 300 টাকা একটা রুম ভাড়া নিল। তখন আপনার বয়স কত মনে আছে বা বলেছেন? 2.5 বছর। 2.5 বছর বয়স। ওকে, আপনি এবং আপনার মা, এছাড়া আর কেউ নাই? না, আর কেউ না।
তখন 2-2.5 বছর আমার মা ওই যে চিন্তা করলো যে বাচ্চাটা ঘুমাইলে ফলরে ঘুম পাড়াই দিয়ে যায়, এটা কেমন হয়। আমি থাকে একটা টেনশনে তো একটা বাসা নিই। মা করলো কি 300 টাকা একটা বাসা নিল। বাসা নেওয়ার পরে ওই যে বিভিন্ন ওই যে ওয়ার্ড মাস্টার আছে, ওনাকে ওই যে ঘুষ টুস খাওয়াই একটা ওয়ার্ডে পড়ে থাকতো। ওই ওয়ার্ডের সব কাজ করতো। আর ওই রুগীরা ওই যে 10-20 টাকা কইরা 50 টাকা কইরা মারে দিত, কেউ কাপড় দিয়ে দিত, কেউ একটা জিনিস আইনা দিত। তো এরকম কইরা তাকে সেবা যত্ন করতো। আমার মার মনে করেন যে দিনে 70-80 টাকা হয়ে যেত। 70-80 টাকা হয়ে গেলে তো আমার মা আর আমি এরকম ভালোই থাকতাম। তো এরকম আস্তে আস্তে নাকি বলে আমি আমার সাথে বড় হইতেছি। বড় হওয়ার পরে হুট করে ওই আমার যে নানা, এই নানার প্যারালাইসেন্স হইলো। আপনার আপন নানা? জি, আমার নানার প্যারালাইসেন্স হইলো। প্যারালাইসেন্স হয়ে যাওয়ার পরে ওনাদের জমি ভিটা আর কিছু নাই, সব বিক্রি করে ট্রিটমেন্ট করে। হ্যাঁ, সব ট্রিটমেন্ট করতে। আমার নানার তো একটা হাত তো কাইটাই মানে মুক্তিযুদ্ধের সময় হারাইছে, হ্যাঁ। ঝোলা ছিল খালি। তো ওই অবস্থা। তো তখন ওই আমার মা কিভাবে জানি একটু খবর পাইছে। খবর পাওয়ার পরে তখন তো আমার মা তো ভালোই, আগে 100 টাকা হইলে অনেক বাজারের ঘাট পাওয়া যেত। তো আমার মা প্রায় বলে 2-3 হাজার টাকা নিয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে সবাইরে টাকা নিয়ে আইছে। সবাইরে টাকা নিয়ে আসার পরে 2টা রুম নিছে। 2টা রুম নিয়ে আমার এই নানা নানিরা নিয়ে সবাইরে নিয়ে থাকে। থাকার পরে আর ওই যে আমার মামাদেরকে ইউসিপি স্কুলে ভর্তি করে দিছে। আর আমার নানা কইলো কি যে মা, আমি তো ব্যবসায়ী মানুষ, আমি এরকম বেকার থাকতে পারবো না। আমার নানা খুব পরিশ্রমিক ছিল, আমি এরকম বসে থাকতে পারবো না, তুমি আমার একটা কাজ ধরাই দাও। কাজ না আব্বা, আপনি কি কাজ করবেন? এই শরীরে আপনি কি কাজ করবেন? আপনার আগে আমি চিকিৎসা করে নিই। পরে ওই যে ডাক্তার মাক্তার দিয়ে আমার নানারে খুব ভালোভাবে চিকিৎসা করলো। করার পরে সবাই ফাতেমার বাপ বলে মানে সবাই ভালো একটু চিকিৎসা করলো। নিষ্টাপ না হইলো, সে পুরাতন লোক একটা পরিচিত ভাবে হয়ে গেছে। সবাই খুব ভালো ট্রিটমেন্ট করলো। করার পরে আমার নানা এখন আল্লাহর রহমতে সুস্থ। নানারে ব্যবসা ধরাই দিল, কাঁচামালের ব্যবসা। যে বাজান, সবজি ব্যবসা। জি, যে বাজান আমি জানি কি আমি এরকম পয়সা খাইতে পারবো না, আমার বাড়িতে অনেক কিছু বেজাল টেজাল আছে, আমার কাজ করতে হবে। তাই নানা ওইরকম কাঁচামালের ব্যবসা দিয়ে দিল। আমার নানা ওই যে আমার নানার একটা বান্দা জায়গা ছিল তেজকুনি পাড়া। এই তেজকুনি পাড়ার অনেক লোক আমার নানাকে চিনতো, অনেক সম্মান করতো, ভালোবাসতো। ওই তেজকুনি পাড়া কিছু বাসায় আমার নানা তরকারি দিত, ওই এক জায়গায় ব্যবসা করতো, আর কোথায় করতো না। চিন্তা করুন, একজন মুক্তিযোদ্ধার পরিণতি। ওকে। তাই ওই ব্যবসা কইরা আমার নানা আসতো, এরকম করে আমার নানা ভালোই কিছু টাকা টুকা গুছাইছে। তাই সবাই এখন ভালোই থাকে। থাকার পরে এই যে বর্তমানে যে আমার যে বাবা, এই বাবা হুট করে ওই রুগী দেখাইতেছে। উনি আবার সংসদ সচিবালয়ে চাকরি করে। বর্তমান বাবা মানে আপনার মার যে 3 নম্বর যে জি জি, উনি সংসদ সচিবালয়ে চাকরি করে। আচ্ছা। উনি হলো এই যে কারেন্টের মিস্ত্রি। কি নাম ভদ্রলোকের? ওনার হলো আলী আহমেদ। আলী আহমেদ, ওকে। তো আপনার মা তখন কোথায় কাজ করে? মা তখন সরোয়ারদিতে কাজ করে। উনি ট্রিটমেন্টের জন্য আসে? হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য আসলো। আসার পরে ওই মারে একবার দুইবার দেখছে, দেখার পরে একটা মৌখিক পরিচিত হয়ে গেল। তাই উনি রুগী টুগী নিয়ে আসলে মার সাথে আলাপ করে হুট করে ওনার বউ মারা গেছে। তো অনেকদিন মার সাথে দেখা টাকা নাই, কত রুগী তো যায় আসে। হঠাৎ করে ওনার বউ মারা গেছে। 4টা ছেলে মেয়ে থুইয়া ছোট ছেলেটা যখন 6 মাসের কোলে, তখন ওনার বউ মারা গেছে। বউ মারা গেছে পরে তাই উনি বেশ কিছুদিন পরে আইসে। ভালোই ওনাদের মধ্যে একটা পরিচিত হয়ে গেছিল। তাই কইলো যে ভাই আপনি এতদিন পরে আইসেন। কয় আপা আমার ওয়াইফ মারা গেছে। তো এরকম মানে এরকম অনেক লোকের সাথে কথাবার্তা হওয়ার পরে তো ওনার যে ছোট বাচ্চাটা, ওই বাচ্চাটারে নিয়ে ওই লোকটার ভেজাল হয়ে যায়, মানে চাকরি বাকরি করে ভেজাল হয়ে যাওয়ার পরে তো আমার ওই মারে বলছে কি যে আপা আমার একটা ভালো একটা ঘরোয়া মেয়ে দেখে আমার একটা বিয়ে করাই দেন। আচ্ছা। উনি ডাইরেক্টলি ভাবেই বলছে যে আমার একটা বিয়ে করাই দেন। তাই কইলো যে ভাই আমি তো এগুলা বুঝি না, আমার আব্বার সাথে আলাপ করেন। উনি মনে করছে যে আমার মার কথা কইছে, যে আমার আব্বার সাথে আলাপ করেন। আমার মার ব্যাপারে ডাইরেক্ট যায়, আমার মার ব্যাপারে যায় বলছে যে আপনাদের ফাতেমার আমি বিয়ে করতে চাই। ওকে। তা আমার নানা মনে করলো কি হুট করে আইসা বললো তাহলে নিশ্চয়ই ওদের সাথে কোনো রিলেশন আছে। এটা আমার নানা চিন্তা করলো যে তোর জীবনে এত ঝড় ঝাপটা যাওয়ার পরে তারপরে মেয়েটা হয়েছে, এখন আমরা আল্লাহর রহমতে ভালো আছি, তুই এই চিন্তা ভাবনাটা করলি, তাহলে যা তোর মতন তুই বিয়ে কর। এই চিন্তা ভাবনা আমার নানা করলো। ওকে। যে যা তুই তোর মতন চিন্তা ভাবনা কর, আমাকে নাতিরা আমরা রেখা দিন। তখন আপনাকে রেখে দেয়? হ্যাঁ। এই গল্প আপনার মা স্মৃতিসৌধে দাঁড়িয়ে আপনাকে লাল একটা জামা পরিয়ে নিয়ে গিয়ে আপনাকে এগুলো বলছে। তখন আপনার বয়স 9 থেকে 10 বছর। হ্যাঁ, 10 বছর। চিন্তা করে দেখুন গল্পটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন। তখন ওই আমার মা ওইভাবে বললো, তা কিরে তুই হঠাৎ করে ওই লোকটা তোর কথা কইলো, তাহলে তোকে কি আগে কথাবার্তা আছে নাকি?
কয় না আব্বা আমার তো এই কথা কইছে, আমি কইছি যে আব্বার কাছে কইন। কয় ও যাইসা তোর কথা কইছে, এখন তুই কি কইস? তাই আমার মা একটা জিনিসই চিন্তা করছে যে লোকটা হইলো সচিবালয় চাকরি করে, সংসদ সচিবালয়, আর আম্মু তো সরর দিতে ঘুরে, এখন তো ভালো মন্দ বুঝে। তা আম্মা চিন্তা করলো যে বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হইলো সংসদ ভবন, তো ওই জায়গা যেহেতু লোকটা চাকরি করে, লোকটারে বলে যদি আমার একটা চাকরি বাকরি যদি হয়, এই চিন্তা ভাবনা কইরা উনার কাছে উনারে আমারে দেখাই দুখাই সবকিছু কইরা টুরা বিয়ে শাদী হয়েছে, সবাই মিলামিশাই বিয়ে দিছে। যে আমার এই যে মেয়েটা আছে, তারপরে উনার আর কোনো ঘটনা বাদ রাখে নাই, Okay. সম্পূর্ণ ঘটনা, যে আবার কোন ঘটনা বাদ রাখবো, আবার কবে কি হইব, সবকিছু বলেছে। সব ডিটেলস বলছে, সব ডিটেলস ঘটনা বলছে। বলার পরে এই কথা বলছে যে আমার আর একটা মেয়ে আছে। এই সব কিছু বলার পরে আমার আম্মুর সাথে তার বিয়ে হইলো। হওয়ার পরে ওই যে ওই দিনই ওই জায়গা রইলো, আমাদের বাসায় রইলো। জি। থাকার পরে ওই আমার আব্বার যে মন মানসিকতা, তখন তো আমি ছোট, আমি এগুলা বুঝি না। আমার আব্বার মন মানসিকতা জানি কিরকম দেখে আমার নানা নানি, মানে আমার প্রতি সুনজর দেখে না, সুনজর দেখে না। তো চিন্তা করলো যে মেয়ের যখন বিয়ে হয়েছেই, আর আমরা যখন চলতে ফিরতে পারি, আমার মেয়ে তো আর আমাদের জন্য কম করে নাই, তাইলে আমরা নাতিরে পালমো, যে সংসার করুক গা। জি। এই চিন্তা ভাবনা করে ওরে কোনো কিছু বুঝতে দেয় নাই আমার মারে কইছে যে বাজান তোমার যখন বিয়ে হয়েছে, লোকটাও বাচ্চা কাচ্চা পালার জন্য বিয়ে করছে, তাহলে তুমি যাও গা, শিউলির ব্যবস্থা আমরা করবো। তো অবশ্য তখন আমার আদর করে, আমি বলে খুব মোটা সোটা ছিলাম, আমার আদর করে সবাই পুতুল ডাকতো, আচ্ছা। পুতুলমণি করে ডাকতো। তা আমরা পুতুলমণির করবো, তুমি যাও গা। আচ্ছা। এই আব্বার সাথে আলাপ করলো, তা আব্বা তো মহা খুশি যে আমি একান্ত ভাবে পাবো, আমার ছেলে মেয়ের একটা ভালো মন্দ হবে। জি। তো এই চিন্তা ভাবনা করে ওই ঠিকই আমার মারে নিয়ে ফুলাফান নিয়ে ওই যে পীরের বাগ থাকে, আচ্ছা। পীরের বাগ থাকে, তো ওই যে আবার ওই যে আমরা এক জায়গা হইলাম। এক জায়গা হওয়ার পরে তাই যে আমার আম্মা আমার কাছে এই ঘটনাগুলো বললো। বলার পরে তো আমার না এই যে আস্তে আস্তে আমার মা কাজ টাজ করে, নানারও কাজ করে, মামারও বড় হয়ে গেছে, এই কইরা এই জমি জমা সব ফিরাইছে। আর বললাম যে ছোটবেলা থেকে গান টান করি, বিয়ে বাড়ি টাড়ি সাজাই। নানা আমরা গেছি এক বিয়ার অনুষ্ঠান খাইতে, তো আগে তো ওই যে মাইক টাইক দিয়ে মানুষ আনন্দ ফুর্তি করে গান টান গাইতো, ওই জায়গায় আনন্দ করে একটা গান গেলাম। গান গাওয়ার পরে ওই যে বর্তমান যে আমার বাচ্চার বাবা, যে মানে বাচ্চার বাবা আমাকে দেখে, আচ্ছা। মানে প্রেম প্রীতি কি এইগুলা কিন্তু তখন বুঝি না। জি। খুব আনন্দ করলাম ওইখানে, সবাই গেছিল, আমার মামারা তখন মামারা বিয়ে করে নাই, আমরা গেছি। তখন এই লোকটা আমাকে দেখলো, দেখার পরে ডাইরেক্ট আমার নানার কাছে প্রপোজাল দিল। কত বছর বয়স তখন আপনার? তখন আমার 11 বছর কিংবা 12 বছর। এই বয়সে বিয়ের প্রস্তাব আসলো? হ্যাঁ। এই যে লোকটা প্রস্তাব দিয়েছে তাকে আপনি চেনেন না? না, আমি দেখি নাই আচ্ছা। কখনো। তো প্রস্তাব দিল, তারপর? এটা দেখতে খুব সুন্দর ছিল। অবশ্য ও আমার ব্যাপারে ডিটেল জানতো, আমাকে বিয়ে করলে ওর একটা স্বার্থ আছে, আর ও ছিল বেকার ভাদাইমা টাইপের, এরকম দিল। ওই ভালো ছেলে দেখে মানে আমাদের সবাই একদম অজ্ঞান হয়ে গেছে। গ্রামের বাড়ি দেখছে, সবই দেখছে, পরে বাড়ি টাড়ি সব বড় সড়ো সব দেখে মানে সবাই পাগল হয়ে গেছে ওকে। যে এই মেয়ের জন্য এই ছেলে আইসা আর হাতছাড়া করা যাবে না। ওই মুহূর্তে কি করলো, আমাকে বিয়ে দিবে। ওকে। আমার মা একটা কথাই বলতেছে, জাব্বা আপনি কি করেন, এত সুন্দর ছেলে না, আমার এই কাউর মুখে কমলা, আমার মেয়ে তো আমার মেয়েরা নিয়ে এই ছেলে খাইবো না, এই ছেলের জানি মনে কি আছে। পরে কয় আরে না, ছেলে ইচ্ছা করে যখন দিছে অসুবিধা নেই। তো কি করলো, এই ছেলের সাথে সবাই আমার মামারা মামিরা তারপরে সবাই কথাবার্তা বললো। তো ওর কথা আর কোনো ফাঁক পেল না, তো সবাই মানে ছেলের নাম কি ছিল? ছেলের নাম ছিল শহীদুল ইসলাম খোকন। আপনাদের এলাকাতেই বাড়ি ছিল? ওনার বাড়ি ছিল সালতা থানা নগরকান্দা ইসে। তারপর সবাই আনন্দ ফুর্তি করে আমাকে বিয়ে দেয়। ও আবার একটা করলো যে বস্তির থেকে যদি মেয়ে নিয়ে যায় আমার একটা মান সম্মান যাবে। জি। তা আমার একটা মামা আবার বিয়ে করে মিরপুর থাকতো। ওই মিরপুর থাকাকালীনই ওই যে বাচ্চুরা মানে মৌলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুরা জাকার, ওর চাকরি করতে হলো আমার মামা। আমি একটু বিষয়টাকে পরিষ্কার করার জন্য আরেকবার একটু রিপিট করতে বলছি। যে ছেলেটা আপনাকে বিয়ের প্রস্তাব দিল, সেই ছেলে মনে করছে যে আপনাকে বস্তি থেকে নিয়ে গেলে সমস্যা হবে বাড়িতে, হ্যাঁ। তার আত্মসম্মানে আঘাত লাগবে। জি, জি। তো সেখানে আপনি বাচ্চু রাজাকারের প্রসঙ্গটা কেন আনছেন? মামা ওই উনার অফিসে চাকরি করতো। বাচ্চু রাজাকারের অফিসে জি, কাজ জি, করতো? জি, জি, আচ্ছা। তো জি। মামার প্রসঙ্গটা এখানে কেন আসছে? ওই মামার বাড়ি থেকে আমাকে উঠাই নিয়ে যাবো। ও মামার বাড়ি থেকে আপনাকে আমাকে নিয়ে নিয়ে যাবে, মানে হ্যাঁ, আপনাকে হ্যাঁ। বস্তি থেকে নিয়ে গিয়ে মামার বাড়িতে রাখা হবে, ওইখান ওখান থেকে থেকে- বিয়ে করে আপনাকে জি, তুলে জি, নিয়ে জি, যাবে। জি, জি। আর আপনার মামা কাজ করতো বাচ্চু রাজাকারের অফিসে। জি। বাচ্চু রাজাকারের কি কাজ ছিল, মানে কি ব্যবসা? ড্রাইভার। বাচ্চু রাজাকারের ড্রাইভার ছিল? জি। আচ্ছা। এই বাচ্চু রাজাকারকে আপনারা চিনবেন, তিনি এখনো ধরা পড়েননি? একটা প্রকল্প ছিল ওনার, মসজিদ কাউন্সিল। জি। এই কাউন্সিলের একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল আমার মামা। আপনার আপন মামা? জি। এগুলো নোট রাখবেন, কারণ আজকের এই জীবন গল্পটা এটা একটা বিশাল চপেটাঘাত আমাদের জন্য, এবং কেন সেটা বলছি সেটা আপনারা পুরোটা শুনলেই বুঝতে পারবেন। বলুন তারপর। তখন ওই ছেলের সাথে কথাবার্তা বলে ওই যে বলতেছে যে খালু আজকে তো আমার বাগনির বিয়ে, আমার ওই ওনাদের পাশাপাশি থাকতো, তাহলে আপনি আমার বাগনির উকিল থাকেন। জি। ওই যে মাওলানা আবুল কালাম আজাদের কথা বলতেছি। হ্যাঁ। তো ওই ছেলের সাথে কথা বলে দেখে কি ওনাদের গ্রামের
হুম। ওই যে ওনার গ্রামে ছিল সালতা বাচ্চুরা জাগারের। আচ্ছা আবার ওই যে আমার বাচ্চার বাবার বাড়িও ছিল সালতা নগরকান্দা, ওই একই থানায় একই গ্রামে। আচ্ছা তারপরে ওনারা ভালোই ঘনিষ্ঠ হয়ে গেল। তো মামারা তার কোনো ফাঁকি পাইলো না যে না আমাকে স্যারের সমস্যা হইব না। আচ্ছা তো দিল, বা সবাই আনন্দ ফুর্তি করে বিয়া শাদী দিল। দেওয়ার পরে আল্লাহ রহমতে আল্লাহ আমার অনেক সুখ শান্তি দিল। আপনি 12 বছরেই সংসার করা শুরু করলেন? হ্যাঁ, Okay. আমি 12 বছরেই মনে করেন বিয়ে শাদী হইলো। হওয়ার পরে আমি সংসার দায়িত্ব বুঝে নিলাম। আমার মেয়ে হইলো, বড় মেয়ে। আমার মেয়েটা হওয়ার পরে, ছেলেটা হওয়ার পরে আমার সংসারে একটু অশান্তি হইলো। বাচ্চার দাদা উনি মারা গেল। হুম। উনি মারা গেল 2000। আপনার শ্বশুর? জি, আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার শ্বশুরকে আমার কাছেই রাখছিলাম। জি। আমার কাছে রাখাই চিকিৎসা করছিলাম। উনি আগের যুগের অনেক ভালো শিক্ষিত একটা লোক ছিল। খুলনা জুট মেলের, পিপুলসি মেলের প্রেসিডেন্ট ছিল। আচ্ছা উনি ভালো একটা লোক ছিল। উনি মারা যাওয়ার পরে আমাদের সবাই গেল দেখতে। জি যাওয়ার পরে আমার যখন বিয়ে হয় তখন আমার মাকে ওই যে দেখে নাই, ওই যে মৌলভী সাহেব দেখে নাই, ওই মাওলানা আবুল কালাম আজাদ দেখে নাই। তো আমার শ্বশুর যখন মারা যায় তখন ওই জানাজার মধ্যে তো সবাই দাঁড়ায় আছে, তখন জিজ্ঞেস করতেছে যে ওই মহিলাটাকে, কইতেছে যে ওই মহিলাটা হইলো খোকনের শাশুড়ি। তো কইতেছে কিভাবে খোকনের শাশুড়ি হয়? এই এটা কে জিজ্ঞেস করছে? বাচ্চুরা জায়গা? হ্যাঁ, বাচ্চুরা জায়গা। ওই মহিলাটা তো খোকনের শাশুড়ি হইতে পারে না, কারণ আমি তো তাদের সপরিবার চিনি। হ্যাঁ, আমি তার মেয়েরে বাগ্নিরে বিয়ে দিলাম। এটা হয় কিভাবে? ও তো মানে এইভাবে ডাইরেক্ট যে ও তো বেশ্যা, এইভাবেই বললো। এটা কি জানাজার সময়ের ঘটনা? হ্যাঁ, ওই মানে আমার মাকে বের না করে মাটি দিল না। তখন বলল যে আমার স্বামী যে হুম। সে আইসা বললো যে মানে ওর মার দোষে ও অপরাধী হবে কেন? আপনার জামাই কি জানতো আপনার মায়ের ব্যাপারটা, শাশুড়ির ব্যাপারটা বিস্তারিত জানতো? যে উনি না, 71 জানতো সালের না। বীরাঙ্গনা না, ছিলেন, জানতো না। এগুলো কিছু জানতো না, না? উনি জানতো তখন না। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? তখন আমার মেয়েটা আর ছেলেটা আর ছোট বাচ্চাটা আমার জানাজা পড়ালো না আপনার শ্বশুরের? মানে মানে যারা- পড়াতে রাজি হলো না? না, পড়াতে রাজি হবে না। উনি বলল যে তোমরা হাদিস সম্বন্ধে কি জানো? ওরে হইলো রাজাকাররা ধরে নিয়ে গেছিল, ওরে পাকিস্তানিরা ধরে নিয়ে গেছিল, ওরে মানে অনেক। আপনার মার কথা হ্যাঁ, বলছে? মার কথা বলতেছে। ওই আমি তো আগে জানতাম না, আমি জানলে তো আগে বিয়ে দিতামই না, আর ওদেরকে আমি আমার অফিস থেকে বের করে দিতাম। এরকম অনেক কিছু বইলা যে তুমি যদি এখন এই মুহূর্তে যদি তোমার বউ আর মারে যদি বাইর না করে দাও এই শাশুড়িরে, আমি থাকবো না। এরকম মানে, আর উনি ওই জায়গায় প্রভাবশালী একটা লোক ছিল, উনি না থাকলে মানে কেউই থাকবো না, এই অবস্থা। পরে কি কোন করলো? গ্রাম এটা? এটা হলো সালতা থানা খাটদিয়া গ্রাম। এটা কোন জেলায়? এটা হলো ফরিদপুর জেলায়। এখানে কি ওনার বাড়ি ছিল? হ্যাঁ, ওনার বাড়ি সালতা থানা খাটদিয়া গ্রাম, 18 খাটদিয়া। জি 18 খাটদিয়া গ্রাম। তো এখানে জানি না আজকে আমার হয়তো অসুবিধা হইতে পারে কোনো কিছু। আপনার কোনো অসুবিধাই হবে না, আপনি তো বলেন। হ্যাঁ, উনি ওই রকম বললো, বলার পরে কি করলো, এখন এই মুহূর্তে ওদেরকে বের করে দিবা। আপনাকে এবং আপনার মাকে? হ্যাঁ, বের করে দিবা। তো ওই আমার ছেলে মেয়ে রাখবে। তো আমি আমারে কোনোভাবে সংসার করার কত বছর পরের ঘটনা এটা? সংসার করার প্রায় 7-8 বছর পরের ঘটনা। 7-8 বছর পরের ঘটনা। ওকে, বলেন তারপর। পরে তা আমাদেরকে ঠিকই বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে বার করে দিল মানে কিভাবে? বাইর করে দিল মানে কি, তখন ডাইরেক্টলি হইলো কি, আপনার জামাই কি বললো? ও বললো যে আমার শাশুড়ির দোষে ওই ওরে কেন কষ্ট দিবেন, ও তো আমার 2টা বাচ্চার মা। এই কথা বললো। বলার পরে ওর বিরুদ্ধে মানে আরো আইনজারি হইলো যে তাহলে তুই তোর মতন মাটি দে, তুই তোর মতন মাটি দে, তোর জায়গায় মাটি দিবি, আমাদের কোনো জায়গা জানি না পরে। এরকম মানে এই গ্রামে মানে ওই জায়গা গ্যাঞ্জাম, মারামারি কি ধরাধরি লাইগা যায়, মারামারি লাইগা যায়। তখন ওই আমার যে শাশুড়ি, সে শাশুড়ি বলতেছে যে বাজান, এখন তোর বাপরে মাটি দেওয়ার জন্য তুই এই কাজটা কর, না হইলে আমার কিচ্ছু করার নাই, তোর বাপরে কেউ মাটি দিব না। এই কথা কইলো। করার পরে অবশ্য তখন আমার এসে বলছিল যে তোমরা চলে যাও, আমি ঢাকায় যেয়ে যোগাযোগ করব। এই কথা আমারে বলছিল, এটা আপনার স্বামী বলছিল। আপনাকে এবং আপনার মাকে বললো ঢাকায় চলে যেতে? মানে এখান না, থেকে- আমার মাকে তো এমনি ছাড়ে নাই, আমার মারে তো চুল কাইটা ছাড়ছিল, আমার মাকে এমনি ছাড়ে নাই। আমারও চুল কাটতে বলছিল, কিন্তু আমার স্বামী কাটতে দেয় নাই। বললো যে মাই জিয়ে দুইজনের চুল টুল কাইটে তারপরে বাইর করে দিতে হবে। তো এই আমার স্বামী যে ও আমারে করলো কি, সাইরে ফেলাইলো এক জায়গায়, ওই আমাদের বাজারের দিকে নিয়ে। বড় মেয়ের বয়স কত তখন আপনার? আমার বড় মেয়ের বয়স তখন 6 বছর। পরে আমার ই করলো কি যে ওই দুইজনটা নিয়ে গেলে তো দেখা ফেলাবে মানুষজন, এর জন্য ও আগে আমারে তুইলো, কিন্তু মারে রাইখে আসতে পারলো না। মারে ওই জায়গাতে চুল কেটে দিল। চুল কেটে দেওয়ার পরে তো আমার আম্মা তো মানে পারতেছে, একটা লোক প্রতিবাদ করলো না? আমার আম্মা তো গ্রামের মুক্তিযোদ্ধারাও ছিল। আমার মা তো পারতেছে না, যে ওই জায়গায় আত্মহত্যা করতেছে। আমরা এই পর্যন্ত কোন আমাদেরকে ওইভাবে বের করে দেয়। বের করে দেওয়ার পর আমরা ঢাকায় আসি। তখন আমরা মানে আমার স্বামীকে নিয়ে আমরা থাকতাম হলো ক্যান্টনমেন্ট দামালকোট। জি ক্যান্টনমেন্ট দামালকোট।
ওই ফেরদৌসদের বাড়ির কাছে, ছবি করে যে ফেরদৌস, সেই ফেরদৌসদের বাড়ির কাছে। তখন ওই আমরা আসলাম ঢাকায় আসার পর ওই যে আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমাকে বলছে যে আমরা তো ঢাকা থেকে এক বাসার থেকে গেছিলাম, তো নিশ্চয়ই ও ঢাকায় আসবে, আইসা আমার সাথে কালেক্ট করবে কিংবা যোগাযোগ করবে, এই চিন্তা ভাবনাটা আমার ছিল। যে না হইলে তো আমার 2টা বাচ্চা আছে, বাচ্চার জন্য তো আসবে, এই কইরা আমি ওই বাসায় আসলাম। বাসায় আসার পরে তো এইগুলো তো আর মানুষকে বলতে পারি না, আর চিন্তা করলাম যে মিলাদ না দিয়ে তো আর আসবে না। আমার সপ্তাহখানিক হয়ে গেছে, ও আর আসে না, প্রায় 15-20 দিন পরে আসছে। এখন বলতেছে যে শিউলি তোর সাথে তো আর আমার মনে হয় সংসার করাটা হচ্ছে না। এটা আপনার হাজবেন্ড আপনাকে বলছে? হ্যাঁ, শহীদুল? আমাকে বলতেছে। শহীদুল ছিল না নাম? খোকন, মানে খোকন। শহীদুল ইসলাম খোকন নাম, খোকন বলেই সবাই চিনে। আচ্ছা, তো বলছে সংসার করা হচ্ছে না। সংসার করা হচ্ছে না, তা আমি বললাম যে কেন? পরে এই কথা বললে আর কোনো কথা বলে না, আর কোনো কথা বলে না। তখন ড্রাইভারি করে, এই যে আমার মামার ড্রাইভারি শিখাইছে, লাইসেন্স করে দিছে এবং ঢাকা ব্যাংকে চাকরি দিয়ে দিছে। ওকে। ও এই স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছিল। ওকে। তখন আপনার মামা এটা দিয়েছিল, হ্যাঁ, যে আমার কারণে সে মামারা বিয়ে সব করেছে, করেছে। যেটা আপনি প্রথমেই বলছিলেন জি। যে তোর সাথে রাখা এখন সম্ভব হচ্ছে না। তারপর? হ্যাঁ, তখন এই কথাটা বললো, বলার পরে ও আর কোনো কথা বললো না। না বলার পরে তো আমার জানি মনের মধ্যে কিরকম একটা কি ব্যাপার, কি বলে গেল। এখন রাত্রে আমাকে 2টা ওষুধ এনে দিছে। 2টা ওষুধ এনে দিছে যে তুমি তো অনেক কিছু জ্বর জাপটাই করছো, তোমার এই ওষুধ 2টা খাইলে ভালো লাগবে। জি। ওষুধ 2টা খাইলে ভালো লাগবে। এই ওষুধটা কে এনে দিয়েছে? এই ওষুধটা এনে দিছে হইলো ওই যে আমার স্বামী। ওকে। কিন্তু এটা যে বাচ্চা নষ্ট করার ওষুধ ছিল আমি জানতাম না। আচ্ছা। তখন আমার বাচ্চা পরিপূর্ণ, মানে 6 মাস না 7 মাস আমার পেটে। ভয়াবহ। তখন ওই আমি না বুঝা একটা ওষুধ খাই ফেলে, আমার বাচ্চার গায়ের রং কিন্তু কালো, আপনি দেখছেন ছোটটার, জি। কিন্তু আমার 2টা বাচ্চার গায়ের রং ফর্সা দবদবা। তখন ওই একটা খাইয়া ফেলাইলে কেমন জানি আমার পেটে ব্যথা করে, পেটে ব্যথা করে। আমি আর ভয়ে ওইটা খাইলাম না, ওরা বুঝতেও দিলাম না। আমারে বলছে যে রাত্রে একটা খাইও, সকালে একটা খাইও, তোমার শরীরটা খুব ভালো লাগবে। ওকে। তো এই কইরা দিছে পরে আমি এই ওষুধ একটা ফেলাই দিছি। পরে আমি এবার এই যে সকালবেলা আমার কইছে কয় ওষুধ গুলা কই, আমি খাইছি। কয় খাইছো? তো আমি পরে আমি এই ওষুধের খাপ নিয়ে আমি ডাক্তারের দোকানে গেছি। আচ্ছা। জিজ্ঞেস করছি ভাইয়া এগুলা কিসের ওষুধ? আপনারা কে দিছে? আমি আমার স্বামী। এটা তো বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ। তখন যে আমার ভিতরে যে একটা মানে আসলো, যে কি অবস্থা হইলো আমার। এই বাচ্চাটাই আপনার একটু বাচ্চাটা তো হয়েছে নাকি মারা হ্যাঁ, গেছে? আমার বাচ্চাটা আছে, আছে আল্লাহর রহমতে আছে না? এই যে কারণেই হয়তো একটু পরিণত বয়স ছিল পেটের ভিতরে, যে কারণেই সে টিকে গেছে। হ্যাঁ। তো আপনি এটাই বলছিলেন যে এই বাচ্চাটার মধ্যে একটু অ্যাবনর্মালিটি আছে। তাহলে কোন বাচ্চাটা? আমার বড় বাচ্চাটা। একদম সবার বড় যেটা না না, মেজোটা? মেজোটা। মেজোটা। ঠিক আছে, বলেন তারপর। কিন্তু আমার এই বাচ্চার গায়ের রংটা নষ্ট হয়ে গেছে। তারপরে আমি বলার পরে আমার মনের মধ্যে একটা আসলো, কিরে কালকে আমার বললো যে সংসার করা হবে না, তো আবার এই যে ওষুধ এনে দিল, তো ঘটনাটা কি ওর মনের মধ্যে কি আছে, এই চিন্তা করে আমি আমার বড় মামা থাকতো হইলো ইব্রাহিমপুর, কাফরুল থানা ইব্রাহিমপুর। জি। তো আর আমি থাকতাম দামালকোট, ওইখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূর, 15 টাকা লাগতো রিক্সা ভাড়া। তা আমি ওই মামার বাসায় যাই ওই কথাগুলা বলছি যে মামা এরকম ঘটনা, এখন আমি কি করি, আমার তো এরকম অবস্থা, আমার তো মনে করেন 20 আইনা দিছে, ও বাচ্চা নষ্ট করার ওষুধ মানে তো 20, এখন আমি কি করব? তো এই কইরা আমি মানে তখন এই যে ফার্স্টে মোবাইল মনে হয় বের হয়, আমার মামার মোবাইল আছে, ও একটা কিনছে। তো আমার মামা মনে হয় মোবাইলে মনে হয় কিছু বলছে। জি। বলার পরে আমার তো বাচ্চা পেটে, আর ওই যে ওষুধ খাইছি। তো তখন আমার ছেলেটা মেয়েটা ঘরে ঘুমানো, ওর আবার সাইকেল ছিল, তো এই সাইকেল দিয়ে আইছে। তখন মনে হয় রাত 11টা বাজে। আসার সাথে সাথে আমি দরজাটা খুলে দিছি। ওনাদের যে কি কথাবার্তা হয়েছে আমি আর এগুলা জানি না, কি যে কথাবার্তা হয়েছে এগুলো আমি জানি না। এর মধ্যে মনে করেন আইসে দরজাটা আমি যে খুলে দিছি, খুলে দেওয়ার সাথে সাথে ও আবার হাতে করে একটা বেলুন বানাই নিয়ে আইছে, যে কাঠের বেলুন। কে এটা? খোকন, মানে আমার স্বামী। ওকে। একটা বেলুন বানাই নিয়ে আইছে, খুব মোটা, ওই যে হোটেলের বেলুনের মতন বড় সাইজের একটা বেলুন আনছে। আনার পরে তো ও করলো কি, ওই দরজাটা কোন রকম আটকাই আমারে বেলুন দিয়া এত মায়ের আরম্ভ করলো, মানে সেই মার মনে আর সহ্য করার মতন না। তখন আমার মেয়েটা উঠে গেছে। ওকে। তখন যখন আমার মেয়েটা উঠে গেছে, তখন এর মধ্যে আমার ওই যে খাটের স্ট্যান্ডের সাথে গামছা নাড়া ছিল, ওই গামছা দিয়ে কি করলো, আমার নিচে ধাপ করে ফেলাই দিয়া ফ্লোরে উল্টা করে আমার 2 হাত বানলো, অর্ধেক গামছা দিয়ে হাত এটা বানলো। কোথায় হচ্ছে? ঢাকাতে? হ্যাঁ, ঢাকায়। আশেপাশে কেউ ছিল না? মানে কোনো আওয়াজ তো শোনা গেছে না। আমার হাত বানলো আর বাকিটুকু আমার গালের মধ্যে ঢুকাই দিল। ঢুকাই দিয়ে আমাকে এরকম অনেক মার মারতেছিল, অনেক। বাচ্চা পেটে থাকা অবস্থায়? জি। তখন আমার এই যে মেয়েটা বলতেছে, তোমরা কে কোথায় আছো, আমার মাকে মেরে ফেলাইলো। এই কথা বলছে বলে তো আমার মেয়েকে ধরে আবার কাঠের উপরে আসার দিছে। আমার মেয়ে মানে ও ছোট থেকে খুব রাগী। আমার মেয়ে উইটাই করছে, আমার গাড়ি থেকে গামছা বাইর করছে, হাত 2টা
ই করছে, খুলে দেখছে তখন আমার মেয়ের তো 7 বছর বয়স। তখন ওই আমার মেরে ফেলাইলো। যখন ওই যে আমার মুখের থেকে গামছাটা বের করছে তখনই আমি কান্নাকাটি করতেছে। তখন মানুষজন আসার পরে তখন এই যে হচ্ছে ওই যে কি জানি বলে ওই দিন নার্গিস মানে বাংলাদেশে কি জানি একটা নার্গিস তুফান একটা জাতীয়, সে নার্গিস হইতেছিল, বাইরে হইতেছিল নার্গিস, আর আমার জীবন হইতেছিল এই অবস্থা। তখন পরে ওই অবস্থা করলো, করার পরে আমি আমার মেয়েটা এসে আমাকে এরকম ছুটাই দিল। তখন ও কই করলো, পলান দিল, এই পলানোতেই পলান। পরে আমার ওই তখন মারতে মনে মানে একবারে পালিয়ে গেল, সারা জীবনের জন্যই পালিয়ে গেল, আপনি সেটাই বলছেন? না, মানে ওই সময় মানে ওই যাওয়া, তারপরে আমরা আনছিলাম, মানে ওই মাইরা ঠেরা পলাইলো। আচ্ছা, তা আমি ওই যে উত্তর খান ছিল হইলো বাচ্চুরা জাকারের বাড়ি। ওকে। তখন আমি আমার ব্রেনটা একটা জিনিস আসলো যে হায়রে মন রে, আমার তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো মারুক আর যাই করুক, আমি যদি সংসারটা টিকায় রাখতে পারি নানারে দিয়া, তা আমি নানার কাছে গেলাম। আচ্ছা। যে নানা, আপনি আপনার নাতির একটু ডাক দিয়া আপনি আমাকে মিশাই দেন। আমার মা কবে কি হয়েছে, কবে কি করছে, লেগে আমার কপালে এরকম হইব, কোন আমার একটা বাচ্চা পেটে আর 2টা বাচ্চা আছে, নানা আপনি করে দেন। আচ্ছা। এই আমি বললাম, তখন নানা আমারে কি করলো, আমাকে কিছু খারাপ প্রপোজাল দিল। এই নানা কোন নানা? আপন নানা? না, ওই যে বাচ্চুরা চাকার। ও, এই বাচ্চারা থেকে আপনার সম্পর্কে নানা বলতেন? হ্যাঁ, আমি এবং নানা ওনাকে বলতাম। গিয়ে আপনি এটা রিকোয়েস্ট করার পরে উনি আপনার নামে খারাপ অপবাদ দিল। কি খারাপ অপবাদ দিল? মানে খারাপ অপবাদ দিল কি, উনি মানে ডাইরেক্টলি ভাবে উনি আমার সাথে একটা কিছু, উনি আপনাকে এরকম অফার করলো? জি, মানে প্রস্তাব দিল। কি বললো আপনাকে? আপনি এটা বলেন আমাকে ডাইরেক্টলি ভাবে বললো যে এটা তোর মা 71 যেরকম করছে, তুই যদি এরকম আমার মন জোগাইতে পারিস তাহলে তো আমি করতে পারি। তখন আমি একটা কথা বললাম যে না, সবাই বলতো আমাদের খাদ্যে গ্রামে একটা দর্শন পাড়া আছে, এই দর্শন পাড়ার নেতা হইলেন আপনি। এই যে তখন আমি প্রতিবাদ করি, এই দর্শন পাড়ার নেতা হইলেন আপনি, আপনার নাম হলো বাচ্চু রাজাকার, কিন্তু আপনি এখন মুখোশধারী শয়তান হয়ে আছেন, এবং আপনার শয়তানি মুখোশ আমি যদি খুলে না দিতে পারি তাহলে আমার নাম শিউলি না। তখন আমি বললাম যে না, আমি যে খাদ্যা গ্রামে আপনার গ্রামে বসবাস করে আসছি, আপনার খাদ্যা গ্রামে যে ওই যে মহিলারা যে হাড়ি পাতিল বানায় কুমারপাড়া, সেই কুমারপাড়া বর্তমানে দর্শন পাড়া, আর এই দর্শন পাড়ার নেতা ছিলেন আপনি। রাজাকাররা কখন কি করছে, রাজাকারদের দোষ না, দোষ হলো আপনার। আপনি হলেন বাংলাদেশের স্বৈরাচার। আমি এতদিন কিছু বলি নাই, আজকে আমার মারে যখন আপনি উলঙ্গা করে ফেলাইলেন, তাহলে আজকে আমি বলে গেলাম আপনার মুখোশধারী শয়তান আমি খুলে দিব। এই কথা কইলা ভিতরে প্রচন্ড একটা জিদ আসলো, যাক আমার সংসার, কিন্তু আমার মার আর অপমানে আমি হইতে দিব না। এই চিন্তা ভাবনা করে আমি ওই ওনার গ্রামের একটা সার্টিফিকেট, তারপর উনি কোন স্কুলে পড়াশোনা করছে, কোন ওনার দর্শন পাড়ার কিছু মানুষের স্বাক্ষর, যে এইগুলা নিয়ে টিয়া আমি অজ্ঞাত ব্যক্তি হিসেবে একটা খাম ফেলায় রেখে গেছিলাম। তখন রাজাকারদের জরিপ বের হচ্ছে, ওই সময়টাতে আপনি নিজের নাম প্রকাশ না করে এটা আপনি করলেন? ওই বক্সে ফেলাই রেখে গেছিলাম। প্রিয় শ্রোতা, আমরা এখানে যে শব্দটা মিউট করেছি সেটা একটা গণমাধ্যম, এবং খুবই পপুলার একটা গণমাধ্যম টেলিভিশন চ্যানেল, সেখানে তিনি এই খামটা ফেলে রেখে যান। ওকে, বলুন তারপর। ওই ওনাদের গ্রামের বাড়ি, ওনার ওই যে দর্শন পাড়া, ওইখানে আসলে ওনার খোঁজ খবর পাওয়া যাবে, এগুলো বলে যান আপনি, বিস্তারিত খামের মধ্যে থাকে। হ্যাঁ, তারপর? ওইগুলা আমি ফেলাই রেখে চলে গেছি। চলে যাওয়ার পরে তো যাই হোক, এইগুলা নিয়ে ওনার তোরপার, ওনার যা খুশি তাই হোক। এখন আমার পরে আমি এটা নিয়ে অনেক কিছু করলাম, আমার স্বামীর অনেক কিছু বুঝাইলাম, শ্বশুর বাড়ি গেলাম, কেউ আমাকে কোনো কিছু করলো না করার পরে আমার হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে যাওয়ার পরে নয়া দিগন্তের একটা দাদাভাই, নাম দাদাভাই, এমনি দাদাভাই বলে ডাকে, সেই সাংবাদিকের সাথে আমার একটু পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে এই রিপোর্টটা করছিল উনি, আপনি তাই তো? এই নয় দিগন্তের রিপোর্ট দেন দেখে আমার কাছে একটু। না, এই জায়গা আবার করছে, এই জায়গা আবার খোকন আবার টাকা খাওয়া একটু জালিয়াতি করছে, মানে একটু এদিক ওদিক করে দিয়েছে। এদিক ওদিক মানে ওর ভাবির নিয়ে সম্পর্ক উঠাইছে, আমার মার কোনো উল্লেখ উঠায় নাই। ওকে, যাই হোক, নয় দিগন্তের রোববার 27 আশ্বিন 1915 বাংলা সালের কথা বলতে 12ই অক্টোবর 2008 নয় দিগন্তে একটা রিপোর্ট আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। 12ই অক্টোবর 2008 3 সন্তান নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় শিউলি। এখানে একটা রিপোর্ট আপনাকে নিয়ে, প্রথম রিপোর্ট এটাই এই পত্রিকাতে বের হয়, এরপর আরো বেশ কয়েকটা পত্রিকাতে বের হয়েছে আমরা জানি। হ্যাঁ, বলুন তারপরে। পরে এরকম হইলো, হওয়ার পরে তা আমি ওইখানে কেস করলাম। কেস করার পরে খোকন টাকা খাওয়াইয়া ওই ফরিদপুরে নিয়ে গেল, যে দেই তোর তেল কদ্দুর আছে, ফরিদপুরে ভাড়া দিয়ে যাবি আর আবি, এই কইরা। তখন আমি তো মনে করলেন কার এগেইনস্টে? খোকনের বিরুদ্ধে, সরি আপনার হাজবেন্ডের এগেইনস্টে। আচ্ছা, তো উনি টাকা খাওয়ায় সেটা ফরিদপুর নিয়ে গেল, যাতে আপনাকে ফরিদপুরে গিয়ে হাজিরা দিতে হয়। ফরিদপুর দিয়ে হাজিরা দেওয়াইতে পারে, আর ছেলে মেয়ে রাখতে পারে, আর আমার জানি মারধর করতে পারে। আচ্ছা, ওইটা তো ওদের এলাকা। পরে এরকম হইলো, হওয়ার পরে তো আমি এখন জপটে পড়ে গেলাম।
সংসার টংসার তো মনে করেন যাই ঝামেলা বুঝি না, স্বামীতে ইনকাম করে দিছে খাইছি। জি পরে এখন কি করবো, আমি তো মনে করেন সীমাহি মানে মানে অতুল সাগরে পড়ে গেছি, হুম, কোনো কিছু বুঝতেছি না। তখন আমার মেয়েটা স্কুলে ভর্তি করছি মাত্র, জি তখন ওই জায়গা থেকে আমি মাল সাবানা বিক্রি করে আমার বাবা মার কাছে চলে আসলাম। তখন আমার মা সাভার হেমায়তপুরে থাকে, আচ্ছা সাভার হেমায়তপুরে থাকে, ওই জায়গায় চলে আসলাম। আসার পরে তো ওই যে বলে না যেরকম একটু হালকা হইলে যেরকম সবাই নজরে পড়ে, ওই রকমই সবাই নজর হয়ে গেলাম। মানে স্বামী যেহেতু নাই এই অর্থে ওই রকমই এখন সবাই নজর দেওয়া শুরু করলো। সবাই নজর দেওয়া আরম্ভ করলো। তখন আমি ওই কি করব, আমার তো কোনো কিছুই করতেছে না। তখন আমার মা বলতেছে কি যে বাবা ওই সরলতি ছাড়া আমার ঘর ডাইল চাল কিছু হইব না, সরর দিতে আমারও ডাইল চাল চলতেছে, সরর দিতে তোমারও যাইতে হইব, না গেলে তুমি পোলাপান কেমনে মানুষ করবা। মানে সরদি হাসপাতাল। জি, ওই সরারদি হাসপাতালে স্পেশাল ভাবে আমি গেলাম। আচ্ছা। স্পেশাল ভাবে আমার মা আমাকে ই করলো, তখন কোনো নিয়োগ টিয়োগ দেয় নাই, এমনি নিয়ে ওই যে আমার আম্মা ফার্স্ট যেভাবে করতো ওইভাবে আমাকে কি কাজ পেলেন ওখানে? ওইখানে ওই যে রেডিওলজি এক্সরে ডিপার্টমেন্ট, হ্যাঁ। ওই জায়গায় ঝাড়ু টাড়ু দিতাম, আর এই যে রুগীদের একটু হেল্প করে দিতাম। এই 2-4 পয়সা যা আসতো এটা দিয়ে সংসার চলতো। 20-30 টাকা দিনে হইতো, আচ্ছা এরকম হয়তো। আর ওই জায়গার স্যাররা আমার সততা দেখে, আমার কাজের পরিশ্রম দেখে তারা আমাকে মাসে 1500 টাকা দিত। আচ্ছা 1500 টাকা দিত, এই দিয়ে আমি কোন রকম বাইরে দিয়ে চলতাম। আচ্ছা চলার পরে তো দেখি যে এইগুলো আমার হয় না। হুম এর মধ্যে আমার একটা মামাতো ভাই আছে, হুম ওই যে কিছুদিন আগে ওই যে হুজুরের একটা মিছিল গেছিল, যে 1 মাস গাড়ি ঘোড়া বন্ধ ছিল না কি জানি এরকম। ওই সময় ওই যে খোকনের মতন টাউট বাজছিল, ওর অনেক আগের থেকে একটা মনের মধ্যে শত্রুতাই ছিল। ও আমারে বিপদে ফেলানোর জন্য ও ওইখানে আসে, আমার বাসায় আসে, মানে মার বাসায় আসে, ওর ফুপুর বাসায় আসে। আসার পরে ওই দিন আমার মার ঘরে আমি ঘুমাই, আর ওই আমার ঘরে ও ঘুমায়। হুম হুম, কিন্তু আশেপাশের লোকজনরা একটা আজে বাজে কথা উঠাই ফেলাইছে। ওকে আজে বাজে কথা উঠানোর পরে তখন ওই আমার মা বলতেছে যে মরলে শহীদ বাঁচলে গাজী, আমি এত নরম মহিলা না যে তোমরা আমারে ফেলাই দিবা, তোমরা আমার মেয়ের ধরে বিয়া দিবা কেন, যদি বিয়ে দেওয়ারই হয় আমি নিজে বিয়ে দিব। এই কথাবার্তা বইলা ওর ছোট ভাইরা ডাইকে আইনা যে তোর ভাই কেন আসলো আর কেন এই ভেজা লইলো, আগে 2বার আইসা আমি মানা করছি, এইবার আসার পরে তো আর কোনো রেহাই নাই, এইবার কি করবি কর। পরে ওর ভাই সাথে থাইকা, তো আমার কোনো ছিল না, কিন্তু আমার মান সম্মানের ব্যাপার, আমি এই কারণে ওর সাথে বিয়েটা করতে রাজি হয়েছিলাম। বিয়েটা হওয়ার পরে তো বিয়েটা হওয়ার সাথে সাথে আমি ওরা ঘরের থেকে বাইর করে দিছি। আমার নাম গোছানোর দরকার, ওইটুকু আমার মানে ঘুরছে, আমি ওরা ঘরের থেকে বাইর করে দিছি। সরর দিতে আসি, তো সরর দিতে থাকার পরে তো ওই যে বিলিসিং, যে বিলিসিং একটা মেডিসিন আছে, ব্লিচিং পাউডার। হ্যাঁ বিলিসিং পাউডার। হ্যাঁ। তা আমি অবশ্য জানি না যে ওই বিলিসিং এর যে কি সমস্যা হয়। আমি নতুন বস্তা খুলে বিলিসিং উঠাইতেছি, কিন্তু ওইটা আমার ভিতরে যাই আমার লাংস ইনফেকশন করে ফেলাইছে। ওকে হুট করে মনে করেন আমারে ফেলাই দিয়ে, আমার গুল্লি দিয়ে ফেলাই দিয়ে আমার শ্বাসকষ্ট অনেক বাড়ছে। আচ্ছা বাড়ার পরে স্যাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে আমার স্টোমারে খালি বিলিসিং, মানে ওই যে শ্বাস প্রশ্বাসের সাথে গেছে। তখন এই স্যাররা কি করলো, ওই যে বিষ যেভাবে বের করে ওইভাবে আমার ওই বিলিসিং গুলো বের করলো। আচ্ছা বিলিসিং গুলো বের করে তখন দেখে যে আমার লাঞ্চে একদম ইনফেকশনে, আমার লাঞ্চ ইনফেকশন হয়েছে। ইনফেকশনে তখন আমি প্রায় 3 মাস চিকিৎসাধীন ছিলাম। হুম হুম হুম, চিকিৎসাধীন রইলাম, থাকার পরে স্যারদের কাছে আসলাম। আসার পরে ওই আগের মতোই কাজ টাজ করি, স্যাররা বেতন টেতন দেয়, কিন্তু আগের মতন ওই পরিশ্রমটা আর করতে পারি না। আচ্ছা এখন স্যাররা বলে যে তো শিউলি কি ব্যাপার, তুমি তো আগের মতোই করতে পারো না। আমি কই স্যার আমার ওই যে ওই সমস্যা হওয়ার পরে আমি জানি মনে হয় পারি না। আচ্ছা তো স্যাররা করে ঠিক আছে, তো তুমি আমাদের রেডিওলজিতে কাজ করো, তাহলে একটা এক্সরে করে দেখি। এখন স্যাররা এক্সরে করে দেখে যে আমার লাংসের যে সমস্যা, তাতে এই যে ধুলাবালির যে কাজটা, যে ঝাড়ু টাড়ু যে দেই, এই ঝাড়ু টাড়ু আমার পক্ষে সম্ভব না। আচ্ছা। এটা করলে আমার মানে আমি আরো অসুস্থ বেশি হব। আচ্ছা এখন স্যার আমার বলতেছে যে ওই জায়গার হেড অফ দ্য ডিপার্টমেন্ট শিবেন্দ্র মজুমদার, জি সে স্যার আমাকে বলতেছে যে শিউলি আমরা তো আসলে মানুষ বাঁচাই, মানুষ মারি না, এখন তোমার তো সম্পূর্ণ ঘটনাই আমরা জানি, তোমার এর জন্য আমরা তো কোনো আমাদের নিজের পকেটের টাকা দিয়ে কোনো লোক রাখার দরকার নাই, তারপরে তোমাকে আমরা রাখছি। আচ্ছা যে না তুমি খুব ভালো একটা মেয়ে, এর জন্য রাখছি, কিন্তু তোমার যে অবস্থা, তুমি তো এই কাজ তুমি করতে পারবা না। হ্যাঁ তো আমি বললাম কি স্যার আমি এই কাজ করতে পারবো না, স্যার আমারে না করে দেন, আমি কি করব, আমার তো কিছু করার। পরে স্যার কইলো কি যে তাহলে এই ঘটনা হইলো 2012 সালে, 11 সালে জানি। তো ওই সময় আমাদের আবার স্যার আমার একটা আশ্বাস দিল যে শিউলি আমাদের এবার সার্কুলার বের হবে, হ্যাঁ সার্কুলার বের হলে তোর আম্মু তো মুক্তিযোদ্ধা, তাই অলরেডি আমার আম্মুর হাতে সম্পূর্ণ সার্টিফিকেট তখন আছে। হুম হুম, তো
তো তোর আম্মু তো মুক্তিযোদ্ধার কোটার থেকে একটা সার্টিফিকেট তোর মানে কি দরখাস্ত দিতে বলিস, আল্লাহর রহমতে তোর হয়ে যাবে। ওকে, এই কথা বললো। বলার পরে তা আমরা অ্যাপ্লিকেশন করলাম, করার পরে আমি ইন্টারভিউ দিলাম। আমার ইন্টারভিউ কার্ড গেল, হ্যাঁ। ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে আমি এইরকম বসে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আমার যে ইন্টারভিউর মার্ক তার চেয়ে তো অধিক আসছে আমার মার্ক। আমি দেখছি কম্পিউটারে আমার যে আমার মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা যেভাবে নিছে হ্যাঁ। আমার খুব ভালো আসছে। সবাই বলছে যে তোমার চাকরি হয়ে যাবে, ওকে। কিন্তু আমার চাকরি 8 লাখ টাকা দিয়ে কিনে নিছে ওই জায়গার ছেলে। আচ্ছা, এটা আপনি পরবর্তীতে জানতে পারলেন? হ্যাঁ, পরবর্তীতে জানতে পারলাম যে আমার হওয়া চাকরি, সবাই বলতেছে আমার স্যাররা যে তুমি, এমনকি যে আমার যে স্যার যে যার আন্ডারে কাজ করতাম সে ডিডির পরে ছিল, খুব ভালো একজন রেডিওলজি ইনাম ক্লিনিকের বর্তমানে ডাইরেক্টর। জি। সেই স্যার বললো যে শিউলি, আমি তো কোনোদিন কল্পনাও করতে পারিনি তুই এত ভালোই করবি, তোর এইবার আল্লাহর রহমতে হয়ে যাবে। আচ্ছা, তাই পরে আমার স্যারও খুব অবিশ্বাস মানে দুঃখ প্রকাশ করলো যে এটা কিভাবে হয়, এটা তো কোনোভাবে হওয়ার কথা না। পরে আর আমার এই চাকরিটা আর হইলো না হওয়ার পরে তো এখন তার ওই রকম খাটনি করতে পারি না। তখন ওই যে আমি ফুটপথে বসে ব্যবসা নিলাম। কিসের ব্যবসা? ওইটা হলো ছোট কাপড়ের ব্যবসা, ওই যে বাচ্চাদের কাপড়, বাচ্চাদের যেমন এটা আপনি ফুটপাতে নিয়ে বসতেন, বিক্রি করতেন? সরারদির সামনে, আচ্ছা, সরারদির সামনে ফুটপথে নিয়ে বসতাম। ছোট ছোট প্যান্ট গেঞ্জি 10 টাকা করে ডাকে ডাকে বেচতাম। আচ্ছা, 10 টাকা 20 টাকা করে ডাকে ডাকে বেচতাম। তো ভালোই যাইতেছে, যেমন মনে করেন দিনে বেচা কিনা করলে আমার যেমন 150-200 টাকা থাকে, হ্যাঁ। 250 টাকা থাকে, তো ভালোই মোটামুটি চলে যাইতেছিল আমার। কিন্তু এই যে আমার মা কিছুদিন আগে আমার বাণিজ্য মেলা করার জন্য আমি হইলো আমার মা, আমি লোন উঠে আমাদের মাল আনছিলাম। আমার মা বলতেছে কি যে মা, আমরা তো কোনোদিন কোনো কিছু করলাম না, তো এইবার সাহস করে তোমার আমি মেলায় দোকান নিয়ে দিই। আচ্ছা। মেলায় কি মানে মেলার গেটে মেলায় দোকান নেওয়ার তো ক্ষমতার আমাদের নাই। এটা আপনাকে বলতেছে? হ্যাঁ, আমারে বলতেছে। এই যে জি, এইবার বলতেছে যে মা, তুমি মেলার দোকান, তোমার এই গেটের সামনে একটা দোকান ব্যবস্থা করে দিই। মা, আমি লোন নিয়ে 70,000 টাকার মাল আনলাম। এই জানুয়ারি মাসের 1 তারিখে আমরা দোকান করে গেছি, তারিখে দোকান করে গেলাম। তো 2 তারিখে ছিল মঙ্গলবার, 1 তারিখে ছিল সোমবার। তো সোমবারের দিন আমাদের কিছু বলে নাই। মঙ্গলবারের দিন আমরা 2 তারিখ এই জানুয়ারির, এই যে 2017 সালের, তো জানুয়ারির এই 2 তারিখে আমরা সবাই অনেক মানুষ আমরা ওই 8টার দিকে ওই মালটাল রাখি, আচ্ছা। রাইখা দেখে নাস্তা টাস্তা খাই, অনেকে অনেক জায়গা যায়। 10টার সময় দোকান মেলি, কারণ ওই যে ডাইরেক্টর ভিতরে ঢুকে জি। তারপরে তো আমরা নাস্তা টাস্তা খাইতে গেছি। এর মধ্যে মানে শুনি যে খুব চিল্লি আর হাউকাউ কান্দাকাটি। আমরা দৌড়াই গেছি, যে দেখি যে আমাদের সব বস্তা টস্তা আগুন ধরাই দিছে। কার আগুন ধরিয়ে দিয়েছে? আগুন ধরাই দিল কর্তৃপক্ষরা। পেপারে লেখা ছিল যে আমাদের 2 তারিখে চিঠি দেওয়া হবে, কিন্তু আমাদের কোনো চিঠি দেয়নি। আমাদের সব মালগুলা পুরাই দিছে। পুরাই দেওয়ার অধিকার তো, কারণ এটা তার দরকার হলে পুলিশ অনেক নিয়ে যাবে। মানুষের এই যে ব্যানালাদের খালি বলছে যে এই সর, এই কথা বলে এই যে ব্যানের মধ্যে নাস্তার দোকানে আগুন ধরাই দিছে। পুরা মনে করেন ফুটের মধ্যে আগুন ধরাইয়ে পুরা একটা কারবালা করে ফেলাইছে। আমার 70,000 টাকার মাল, আমার মাল ঠেকাইতে যায় যে আমার হাতে মুখেও আমার অনেক হয়েছে। কিন্তু এটা তো পুরানোর অধিকার কারোরই নাই। দরকার হলে পুলিশ এটা জব্দ করবে, পুলিশের কাছে মামলা হবে, কিন্তু কোন কর্তৃপক্ষ তো এটা করাতে পারবে না। পরে আমাদের স্যাররা বলতেছে কি যে তোমার কেন আমরা পেপারেই করছি না। আমরা পরে পেপারাই না দেখি কি যে পেপারের নিচে লেখা আছে যে মঙ্গলবার 2 তারিখে চিঠি দেওয়া হবে, কিন্তু আমাদের কোনো চিঠি কিসের দেয়নি। চিঠি এটা? মানে আপনারা বাইরে দোকান করতে পারবেন না? আমরা পারবো না, তো পারবো না, এটা বলে দিলে তো আমরা আর আসতাম না। তারপর পরে আমার তো এই যে এমনিতেই লাঞ্চে সমস্যা, এখন আমার ওই অবস্থা, আমার মালের ওই অবস্থা দেখে আর মাল ঠেকাইতে যাইয়া আর ওই জায়গা মনে করেন দৌড়াদৌড়ি জাপাজাপিতে আমি ওই জায়গা মানে যাই অবস্থা। তো সবাই নিয়ে আমার ইমার্জেন্সিতে ভর্তি করছে। ভর্তি করছে পরে এমন দেখে যে প্রেশার এত হাই, খুব প্রেশার হাই। এদিক থেকে আমার মেয়ে ফোন দিছে যে মা, বাবু যায় অবস্থা। আমার ছেলেটা, জি, আমার ছোট ছেলেটা। আমি আবার মারে ফোন দিছি যে মা, আমার সব শেষ হয়ে গেছে, মা আমার সবকিছু আজকে শেষ হয়ে গেছে, এরকম। তো ওই যে মা কান্দাকাটি করছে, আমার ছেলেও কান্নাকাটি করতে পারে না। তা আমার ছেলের আবার এই যে লাহানসে পানি আসছে। আচ্ছা। তো মা বলতেছে কি যে মা, আমার এই যে ছোট বাচ্চাটার সাথে করে নিয়ে আসছি। মা, আমার মেয়ে বলতেছে মা, আমার বাবু দিয়ে যায় অবস্থা। মা, বাবুরে নিয়ে কি করবো? বাবু না
পিঠ ব্যথা করে আর কিরকম করে। তো আমি কই এখন আমি তো চাইছি অবস্থা, তো আমি কই কি আবু তুমি নিয়ে আসো বলছি। বলার পরে এখন দিই যে আমার সাদা পরীক্ষা নিরীক্ষা করে এক্সরে করে আলট্রাসোনোগ্রাম করে দেখে যে লাঞ্চের মধ্যে অধিক পরিমাণ পানি জমা হয়েছে কার? আমার বাচ্চাটার। এই মেয়েটার? না, আমার ছোট বাচ্চাটার, ছেলেটার? 8 বছর বয়স। জি। ওর এই অবস্থা হওয়ার পরে এখন আমি বলতেছি স্যার আমি কি করবো? কই তুমি আগে বাঁচো। আমি কই না স্যার আমার বাঁচা লাগবে না, আমার ছেলে মেয়ের জন্য আমার জীবনটা শেষ করে দিলাম আমি, আমার ছেলে মেয়ের আমি কোনো কিছুই করতে পারবো না। তখন এই মনে করেন আমার এই যে এমনিতে তো টাকা পয়সা সব শেষ হয়ে গেল, তারপরে আমার মেয়ের কানের জিনিস বিক্রি করে আমি এই যে পানিটা নিয়ে এখন বের করলাম। এখন এই আমার এই টাকা পয়সা সুগে আমার মাও অসুস্থ, আমিও অসুস্থ। আপনার মাও হাসপাতালে? আমার মা ওই যেই কারণেই, কারণ 50,000 টাকা আমার মা লোনে উঠাইছে, কই থেকে দিব আমি এগুলা কোন? আমার মা ওই অবস্থা, আমি ওই অবস্থা, আমার হিমোগ্লোবিন নাই, আবার এদিক দিয়ে প্রেশার বেশি হয়ে আমি যাই এখন আমার থেকে আমার ছেলের এই অবস্থা। আমার ছেলে আল্লাহর রহমতে এখন সুস্থ। আপনার মেয়েটা কি করে, পড়াশোনা করে? আমার মেয়েটা হোস্টেলে থাকে, আমি হোস্টেলে থেকে পড়াইতেছি। কোন হোস্টেলে থাকে? আমার মেয়েটা শিশু পরিবারে থাকে। শিশু পরিবার মানে? এটা হলো এই যে মিরপুর 2 নম্বর আলনাহিয়ান। ওখানে পড়াশোনা, কোন ক্লাসে পড়াশোনা করে? ও এইবার আল্লাহর রহমতে পরীক্ষা দিয়েছে, আমার মেয়ের পা ভেঙে গেছিল। এসএসসি পরীক্ষা? না, এই যে 6 পরীক্ষা ক্লাস 6 এ পরীক্ষা দিয়েছে। ঠিক আছে আপনার। আচ্ছা, পরবর্তীতে আপনি আর বিয়ে শাদীও করেন? না, আমি ওই যে একটা বদনাম গোছানোর জন্য একটা করলাম। হ্যাঁ। এরপর আমি ওরে বের করে দিছি সাথে সাথে। পরবর্তীতে বাচ্চু রাজাকারকে নিয়ে এনকোয়ারি হয়েছে, বাচ্চু রাজাকারকে নিয়ে মামলার রায় হয়েছে, বাচ্চু রাজাকার পলাতক, এবং আপনার এই অবস্থা। আপনি আমাকে যখন ফোন করেছিলেন, আমি যে ফোন রেকর্ডটা পেলাম, আপনি ওখানে বলেছেন যে আপনি আপনার এই গল্পটা এই জন্য বলতে আসতে চান যে আপনি হাল ছাড়েননি। এত কিছু হয়ে গেছে, মান সম্মান গেছে, সংসার গেছে, 3টা সন্তানের দায়ভার আপনার উপরে, আপনি ঘুরে দাঁড়ানোর জন্য সৎ পথে তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর নাম নিয়ে রাস্তায় নেমেছেন, আপনার জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, এত কিছুর পরও আপনি হাল ছাড়েননি, এই গল্পটা বলতে এসেছেন। আপনি তো মানসিক শক্তিটা কোথা থেকে পান? আমি জানি না, আমার বাচ্চাদের মুখের দিকে যখন আমি তাকাই আর যখন আমার মার মুখের দিকে তাকাই, তখন আমি চিন্তা করি আমার মা দিছে দেশ, আমার ছেলেরা দিছে আমার শান্তি। আমি এই চিন্তা ভাবনা করে আমার শক্তি ক্ষমতা আমি পাই। আমি কারো কাছে কোনো কিছু চাই না, আমি খালি সবার কাছে দোয়া চাই যে সবাই একটু দোয়া করেন জানি আমার ছেলে মেয়েদেরকে যেন আমি মানুষের মতন মানুষ করতে পারি। আর আমি যদি এরকম কোন একটা স্কুল পাইতাম, আমার ওই মেজো ছেলেটাকে নিয়ে আমাদের একটু না, আমার মেজো ছেলেটাকে নিয়ে আমি মানসিক ভাবে খুব একটা খারাপ টেনশনে মানে ওর ট্রিটমেন্টের জন্য, ওর কাউন্সেলিং এর জন্য। আমার যদি এরকম একটা স্কুল পাইতাম যে আমার বাচ্চাটাকে আটকা রাখে ওই জায়গা থেকে একটা হাতের কাজ শিখে যদি আমার ছেলেটা যদি একটা মানুষের মতন মানুষের বাইরে যেতে পারতো। আমি কোনো কামাই খাইতে চাই না, আমার ছেলেটা যদি উঁচা লম্বা আমার মেয়ের মতন উঁচা লম্বা, স্বাস্থ্য ভালো, যদি এরকম একটা স্কুল যদি আমি পাইতাম তাহলে আমার ছেলেটাকে দিতাম। দরকার আমি কোনোদিন না দেখতে যাইতাম, কিন্তু আমার ছেলেটা মানুষের মতন মানুষ হয়ে দাঁড়িয়ে। তো এখন খোলা জায়গায় তাকে কোথায়, আমার ছেলে রাত্রে আসে তো আসে না, এই অবস্থা। ও খুবই একটা ইসের মধ্যে আছে, রাত্রে আসে তো আসে না, খায় তো খায় না, একদিন খাইলে 2 দিন খায় না, এই অবস্থা। কোথায় থাকে ও? কইলো যে আমি ট্রাকের উপরে ঘুমাইছিলাম। প্রিয় শ্রোতা, শেষ হলো আজকের ক্লোজ আপ প্রেজেন্স স্যালারি 920। নাথিং টু সে, কিছুই বলবো না, বলার কিছু নাই। আমি জানি এরকম শিউলি অনেক আছে আমাদের সমাজে, আমি জানি এরকম বীরাঙ্গনা অনেক আছে আমাদের সমাজে, যারা সাহস করে নিজের মান সম্মান ইজ্জতের ভয়ে, আমাদের সামাজিক প্রতিবন্ধকতার ভয়ে তারা আমাদের সামনে আসেননি। আমি এটাও জানি যে অনেক মুক্তিযোদ্ধার সন্তান যে ন্যায্য অধিকারে দেশের কাছ থেকে পাওয়ার কথা ছিল, তারা সেটা পাননি। তাদের কাছে আমাদের মাথা নত করা ছাড়া, তাদের কাছে আমাদের লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর